একটা মেয়ে ঠিক কতটা নির্লজ্জ হলে নিজের থেকে 2 বছরের জুনিয়র একটা ছেলেকে বিয়ে করতে পারে? বুড়ি একটা মহিলা হয়ে জুনিয়র ছেলেকে বিয়ে করতে একটু বিবেকে বাঁধলো না তোর? আমি না হয় মমের জন্য তোকে বিয়ে করতে বাধ্য হয়েছি, কিন্তু তুই তো চাইলেই পারতি বিয়েটা আটকাতে। আটকালি না কেন? অবশ্য তুই জানতিস তোর মতো বুড়ি একটা মহিলাকে কেউ বিয়ে করবে না, তাই তো আমার মমকে হাত করে নিজের থেকে 2 বছরের জুনিয়র ছেলের গলায় ঝুলে পড়েছিস। বাসরাতে বরের মুখে কুরুচিপূর্ণ কথা শোনার জন্য আমি প্রস্তুত ছিলাম, কিন্তু তুই তোকারি শুনতে হবে এটা আমার ধারণার বাইরে ছিল। এমন কুরুচিপূর্ণ কথা শুনে লজ্জায়, অপমানে, ঘৃণায় আমার চোখ থেকে আপনা আপনি পানি গড়িয়ে পড়ল। এই ইউ, একদম ন্যাকা কান্না করবি না আমার সামনে। তোর মতো 3rd ক্লাস মেয়েকে আমার খুব ভালো করে চেনা আছে। তুই প্রথমে আমার মমকে হাত করলি, এখন আবার চোখের পানি ফেলে আমাকে হাত করতে চাইছিস। তোর সেই চাওয়া কখনোই পূরণ হবে না। তোকে জাস্ট আমার বিরক্ত লাগছে। সরে যা আমার চোখের সামনে থেকে। অনেক বেশি বলে ফেলেছেন মিস্টার শ্রেয়াস আবরার রুহান। আমার তো ভাবতেই অবাক লাগছে যে আপনার মতো একটা নিচু মন মানসিকতার লোকের সাথে আমার বিয়ে হয়েছে, আর আপনি কি বলেন আমি আপনাকে হাত করতে চাইছি? হাসালেন মিস্টার শ্রেয়াস আবরার রুহান। আপনার মতো নোংরা মানসিকতার লোককে হাত করা তো দূরে থাক, আপনার সাথে কথা বলতেই আমার রুচিতে বাড়ছে। ম্যামের মতো এত ভালো একজন মানুষের ছেলের এই শিক্ষা! ছি ছি ছি, মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় সেই বোধটুকুও আপনার মধ্যে নেই। এই কথা বলার সাথে সাথেই রুহান মেহরিনকে দেওয়ালের সাথে চেপে ধরে গলায় ছুরি লাগিয়ে বলল, তুই এই শ্রেয়াস আবরার রুহানের শিক্ষা নিয়ে প্রশ্ন তুলেছিস? মনে আছে এক্ষুনি তোর গলায় ছুরি চালিয়ে দেই? আরে তুই কিভাবে বুঝবি ভালোবাসাকে চোখের সামনে শেষ হতে দেখার যন্ত্রণা? ভালোবেসেছিস কখনো কাউকে? আমি বেসেছি। তুই নিজেও জানিস না তুই আমার কত বড় ক্ষতি করেছিস। তোর জন্য আমার গার্লফ্রেন্ড সুইসাইড করতে বসেছে। আমার গার্লফ্রেন্ড তাকিয়া ফেসবুকে একজন নামকরা লেখিকা। 2023 সালের বইমেলায় ওর লেখা বই বের হবে। সামান্যার নখের যোগ্যতাও তোর নেই। ওর যদি কিছু হয়ে যায়, ট্রাস্ট মি, আমি সত্যি সত্যি তোকে খুন করে ফেলবো। মেহরিন আর রুহানের চিৎকার চেঁচামেচিতে রুহানের মা বাবা তাদের রুমে চলে আসলেন। রুহানের মা মীরা বেগম এসেই রুহানকে থাপ্পড় দিয়ে বললেন, ছি রুহান, ছি! আমি এই শিক্ষা দিয়েছি তোমাকে? বাসর রাতে তুমি বউয়ের গায়ে হাত তুলছো, তার সাথে তুই তোকারি করছো? তোমার এতটা অধঃপতন হবে আমি ভাবতে পারিনি। মম, তুমি ভুলে যাবে না এই বিয়েটা আমি নিজের ইচ্ছেই করিনি। তুমি আমাকে বাধ্য করেছো এই বুড়ি মহিলাকে বিয়ে করতে। তোমার ইচ্ছায় বিয়ে করেছি তাই বলে ভেবো না অন্যদের মতো এই বুড়ি মহিলাকে নিয়ে আমি সংসার করব। বউ হিসাবে না মানো, অন্তত সিনিয়র হিসাবে প্রাপ্য সম্মানটুকু তো দিতে পারতে। তখন পাশ থেকে রুহানের বাবা বলে উঠল, তোমাকে আমি বারবার বারণ করেছিলাম মীরা, এমন 3rd ক্লাস মেয়ের সাথে রোহানের বিয়ে দিও না, ওর জীবনটা নষ্ট হয়ে যাবে। কিন্তু তুমি শুনলে না আমার কথা, একবারও ভেবে দেখলে না এর পরিণতি কি হবে। এখন আবার বাইরের একটা মেয়ের জন্য তুমি আমার ছেলের গায়ে হাত তুললে মীরা। তুমি ভুলে যাবে না ও এখন কোনো বাইরের মেয়ে নয়, শরীয়ত মোতাবেক ও এখন এ বাড়ির বউ, রুহানের স্ত্রী। ম্যাম আমার সামনে এসে আমার হাত দুটো তার হাতের মুঠোয় নিয়ে বললেন, রুহানের হয়ে আমি তোর কাছে ক্ষমা চাচ্ছি, তুই আমাকে ক্ষমা করে দিস মা। আমি একজন ব্যর্থ মা, ব্যর্থ শিক্ষিকা, যে কিনা হাজার হাজার ছেলে মেয়েদের শিক্ষা দেয়, অথচ তার নিজের ছেলেটাকে শিক্ষা দিতে পারেনি। তুই এই রুম থেকে চল, এইখানে তোকে এই মানুষরূপী কুকুরের সাথে আর কিছুতেই থাকতে দিব না। মীরা বেগম মেহরিনকে ওনার রুমে নিয়ে এসে একটা সুতির শাড়ি দিয়ে বিয়ের শাড়ি পাল্টে পরার জন্য বললেন। মেহরিন ফ্রেশ হয়ে এসে দেখে মীরা বেগম মেহরিনের জন্য খাবার নিয়ে বসে আছেন। মেহরিন রুহানের মা মীরা বেগমকে ম্যাম বলে ডাকে, কারণ মীরা ছিলেন মেহরিনের শিক্ষিকা। মীরা বেগম হাতে খাবার দেখে মেহরিন মনে মনে ভাবতে লাগলো, আসলে সকাল থেকে কিছু খাওয়া হয়নি, প্রচন্ড ক্ষুধা লেগেছে, কিন্তু সমাজের কথা শুনে খাওয়ার ইচ্ছেটাই মরে গিয়েছিল। এখন ম্যামের হাতে বিরিয়ানি দেখে খাওয়ার ইচ্ছেটা আবার তরতাজা হয়ে গিয়েছে। বিরিয়ানি দেখে জিহ্বা লক লক করছে, কিন্তু নতুন বউ হয়ে তো আর একবার এক বলাতেই খাওয়া শুরু করা যাবে না। ম্যাম 2-3 বার বললে এরপর খাওয়া শুরু করব। আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে ম্যাম বললেন, ঝটপট খাবারটুকু শেষ কর। মেহরিনের পেটে ক্ষুধা কিন্তু মুখে সৌজন্যতা বজায় রেখে বলল, আমার খেতে ইচ্ছে করছে না ম্যাম। এদিকে বস, আমি খাইয়ে দিই, যদি তোর কোনো আপত্তি না থাকে। না না ম্যাম, আপত্তি থাকবে কেন?
আমি তোর জীবনটা শেষ করে দিলাম, তাই না রে? তোকে কলঙ্ক থেকে বাঁচাতে গিয়ে একটা মিথ্যে সম্পর্কে জড়িয়ে দিলাম। অবশ্য তুই প্রথম যেদিন স্কুলে জয়েন হলি সেদিনই তোকে দেখে আমার ভালো লেগেছিল। লম্বায় 5 ফুট 4 ইঞ্চি একটা মেয়ে, হালকা পাতলা গড়ন, গায়ের রং টুকটুকে ফর্সা, হাঁটু পর্যন্ত চুল, ডাগর ডাগর চোখ, যে চোখের মায়ায় আমি ডুবে গেছিলাম। তখনই আমার মনের মধ্যে সুপ্ত ইচ্ছা জেগেছিল তোকে রুহানের বউ করার। কিন্তু তুই যে রুহানের সিনিয়র ছিলি তার জন্য আমার ইচ্ছেটা দমিয়ে রেখেছিলাম। কিন্তু আল্লাহ আমার সেই ইচ্ছেটা পূরণ করেছে। আজ তুই রুহানের স্ত্রী। রুহান তোকে মানুষ ভাবুক আর না মানুক, তুই রুহানের বউ হয়ে না সামিরার মতো আমার আরও একটা মেয়ে হয়ে এই বাড়িতে থাকবি। আচ্ছা ম্যাম, একটা কথা বলুন তো, আমার সাথে কি এমন হবার ছিল? আজ যদি আমার বাবা মা বেঁচে থাকতো তাহলে আমাকে আশ্রিতা বুড়ি উপাধি পেতে হতো না। বাদ দে মা, পুরনো কথা ভেবে মন খারাপ করিস না। আল্লাহ যা করেন আমাদের ভালোর জন্যই করেন। সামিরা তো ঘুমিয়ে পড়েছে, তুই বরং আমার পাশে শুয়ে পড়, আমি তোর মাথায় বিলি কেটে দিই। ম্যাম, যতই পুরনো কথা ভুলতে বলুক, নিজের অতীত কি এত সহজে ভোলা যায়? এতগুলো বছর পরে আবারও আমি ডুব দিলাম আমার অতীতের পাতায়। আমি মেহেরিন মীর, রৌনক মীর ও নাজমা মীরের একমাত্র রাজকন্যা মেহেরিন মীর। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আমি আজ একজন আশ্রিতা। অন্যদের মতো আমারও হাসি খুশি একটা পরিবার ছিল। আমার বাবা একজন নামকরা ব্যবসায়ী আর মা একজন ব্যাংকার ছিল। আমি ছিলাম আমার বাবা মায়ের চোখের মণি। প্রতি বছর আমার বার্ষিক পরীক্ষা শেষ হলে আমার বাবা মা ফ্যামিলি ট্যুরে চলে আসলাম। সেই বছরও তার ব্যতিক্রম ছিল না। ডিসেম্বরে পরীক্ষা শেষ করে আমরা ফ্যামিলি ট্যুরে রওনা দিলাম কক্সবাজারের উদ্দেশ্যে। গাড়ি চলছে তার আপন গতিতে। বরাবরই আমার গাড়িতে ঘুমানোর অভ্যাস। সবে মাত্র ঘুমের রেশ এসেছে, হঠাৎ আম্মুর চিৎকারে চোখ খুলে দেখি বেসামাল ভাবে একটা ট্রাক আমাদের দিকে ধেয়ে আসছে। এটা দেখে আম্মু আমাকে গাড়ি থেকে ধাক্কা দিয়ে বাইরে ফেলে দেয়। ভাগ্যক্রমে আমি বেঁচে গেলেও বাঁচতে পারেনি আমার বাবা মা। চোখের সামনে 2টা তাজা প্রাণ শেষ হয়ে যেতে দেখেছি। এরপর থেকে শুরু হয় আমার সংগ্রামের জীবন। বাবা মায়ের ছায়াতল ছাড়া বেঁচে থাকা কতটা কঠিন প্রতিনিয়ত উপলব্ধি করেছি। প্রতিনিয়ত বেঁচে থেকেও মরেছি। তবুও দিন শেষে আমার বাবার বলে যাওয়া একটাই কথা আমাকে সাহস জুগিয়েছে। আমি লড়াই করে বাঁচতে শিখেছি। কোনো কারণে যখন ভেঙে পড়তাম বাবা সবসময় বলতো, এখানেই শেষ নয় মা, বেঁচে থাকতে হলে আমাদের লড়াই করে বাঁচতে হবে, বাঁচার মতো বাঁচতে হবে। মেহেরিনের বাবা মা মারা যাওয়ার পর তাকে নিলামে ওঠানো হয়। কার কাছে মেহেরিন থাকবে এই নিয়ে। চাচাদের কাছে তার ঠাঁই মেলে না, কারণ তারা আগে থেকেই মেহেরিনের ফ্যামিলিকে সহ্য করতে পারত না। বারবার তার বাবার উপরে অ্যাটাক করত তাকে মেরে ফেলার জন্য। মাঝে মাঝে মেহেরিন নিজের কাছে নিজেই প্রশ্ন করে, আসলে কি আমার বাবা মায়ের অ্যাক্সিডেন্টের মৃত্যু হয়েছিল নাকি পরিকল্পিত খুন ছিল? অবশেষে মেহেরিনের মামা সিদ্ধান্ত নেয় তার কাছে রাখার জন্য। মামা তাকে খুব ভালোবাসত, কিন্তু মামি তাকে 2 চোখকে সহ্য করতে পারত না। তার ছেলে মেয়েদের সাথে মিশতেও দিত না। প্রায় সময় মেহেরিন খেয়াল করত মামা মামির মধ্যে তাকে নিয়ে ঝগড়া লাগতে। মামা ব্যবসায়ের কাজে বেশিরভাগ সময় বাইরে থাকতো, আর এই সময়টায় মামি কাজে লাগাতেন। সোনার চামচ মুখে নিয়ে জন্ম হয়েছিল মেহেরিনের, অথচ মামির সংসারে এসে ঘর মোছা থেকে শুরু করে যাবতীয় কাজ তার করতে হতো। মেহেরিন আসার পর থেকে কাজের মহিলাকেও ছাঁটাই করে দিয়েছিলেন তিনি। সারাদিন কাজ করার জন্য বই পড়ার সময়ও পেত না মেহেরিন। রাতে যখনই সবাই ঘুমিয়ে যেত তখন সারা গায়ে ব্যথার যন্ত্রণা নিয়ে বই পড়ত সে। মেহেরিন সারা রাত জেগে ফজরের দিকে যখন একটু ঘুমিয়ে পড়ছে, চোখে মুখে পানির ছিটা পেয়ে তড়িঘড়ি করে উঠে দেখে তার মামি অগ্নি চোখে তার দিকে তাকিয়ে রয়েছে। কি রে নবাবের বেটি, বেলা কয়টা বাজে সে খেয়াল আছে আপনার? পড়ে পড়ে ঘুমাচ্ছেন। বাসার কাজগুলো কে করবে শুনি? তোর মা এসে করে দিয়ে যাবে? তোর মা বাবার সাথে তুই মরলি না কেন? আর মরলি না যখন আমার ঘাড়ে এসে জুটলি কেন? সারাদিন কোনো কাজ করবে না, শুধু শুধু আমার অন্ন ধ্বংস করবে। আমি মোটেই বসে বসে আপনার অন্ন ধ্বংস করি না মামি। সারাদিন গাধার মতো খেটে মরি, অথচ একটা কাজের লোকের যে মর্যাদা সেই মর্যাদাটুকুও পাই না আমি। একটা কাজের মহিলাও 3 বেলা পেট পুড়ে খেতে পায়, মাস গেলে হাত খরচার টাকা পায়, কোনো অনুষ্ঠানে নতুন কাপড় চোপড় পায়, অথচ আমি নিজেদের লোক হয়েও এর কিছুই পাই না। তোকে যে এই বাড়িতে আশ্রয় দিয়েছি এটাই বা কম কিসে? আপনি ভুলে যাবেন না, মামার যত সম্পত্তি জমি জমা, এমনকি এই বাড়ির 1/3 আমার মায়ের। মায়ের অবর্তমানে তার উত্তরসূরি আমি।
অথচ আপনারা জমি থেকে ফসল উৎপাদন করে হাজার হাজার টাকা ইনকাম করছেন, যার এক কানা করিও আমি পাই না। সেই হিসাবে আমি আমারটা খাচ্ছি, আপনার বা মামার কারো অন্ন ধ্বংসই করছি না। কি বললি তুই? যত বড় মুখ নয় তত বড় কথা। আজ তোর এমন অবস্থা করব যাতে তুই আমার মুখের উপর কথা বলতে না পারিস। এই কথা বলে মামি কিচেনে গিয়ে খুন্তি গরম করে নিয়ে এসে মেহরিনের মুখে চেপে ধরে। যন্ত্রণায় মনে হচ্ছিল তার দেহ থেকে প্রাণ বেরিয়ে যাচ্ছে। তখন মেহরিনের মনে হচ্ছিল, কেন বাবা মায়ের সাথে আমারও মৃত্যু হলো না? নিজের অতীত ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। ম্যামের ডাকে ঘুম ভেঙে গেল। উঠে দেখি চারদিকে ফজরের আজান হচ্ছে। ম্যাম বললেন, মেহরিন, তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়ে নেই। ঠিক আছে ম্যাম। এখনো ম্যাম বলবি? আমি না হয় স্কুলে তোর সিনিয়র, স্কুলের হেড ম্যাম, তুই আমার কলিগ, তাই বলে কি বাড়িতেও আমি তোর ম্যাম? আর যেন তোর মুখে ম্যাম ডাক না শুনি। রাতে কি বলেছিলাম ভুলে গেছিস? তুই সামিরার মতো আমার আরও একটা মেয়ে হয়ে মাকে ম্যাম ডাকবি? এইটা ভালো দেখায় না। ঠিক আছে আম্মু। এই তো আমার লক্ষ্মী মেয়ে। এইবার চল তো তাড়াতাড়ি নামাজ পড়ে নি। বাসায় আর কেউ পড়ে না নামাজ? সামিরা পড়ে, আর বাকি দুইজন তাদের নাকি এখনো নামাজ পড়ার সময় হয়নি। অথচ তারা এইটা বোঝে না, মৃত্যু যখন আসবে তখন তাদের জন্য তওবা করার সময়টুকুও দেবে না। আমি আর আম্মু নামাজ শেষে কিছুক্ষণ আড্ডা দিলাম। বেশ ভালো মানের মানুষ ম্যাম, অথচ তারই ছেলে একটা অমানুষ। আম্মু, আমি সবার জন্য চা করি? ঠিক আছে কর, তবে সাবধানে করিস। আম্মু তুমি চিন্তা করো না তো, এই সব রান্না করতে করতে অভ্যস্ত হয়ে গেছি আমি। মেহরিন কিচেনে এসে সবে মাত্র চুলায় পানি বসিয়েছে। এমন সময় তার পেটে গরম কিছু অনুভব করলো। মনে হচ্ছে কেউ সিগারেটের আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে তাকে। মেহরিন পিছনে ফিরতেই দেখে রোহান। কি সিনিয়র বেবি, খুব জ্বলছে তাই না? আমার এর থেকে বেশি জ্বলেছিল যখন তোমাকে আমার বিয়ে করতে হয়েছিল। তোমার জন্য মম আমার গায়ে হাত তুলেছিল। আমি তো এত সহজে তোমাকে ছেড়ে দিব না সিনিয়র বেবি। তোমার খুব শখ ছিল এই শ্রেয়াস, আবরার, রুহানের বউ হওয়ার, তাই না? এর ফল তুমি হাড়ে হাড়ে টের পাবে। আমার ধৈর্যের পরীক্ষা নিতে আসবেন না মিস্টার রুহান। আপনি হয়তো জানেন না আমি একজন শিক্ষিকা, আর ধৈর্য না থাকলে কেউ শিক্ষকতার মতো এমন মহান পেশায় আসতে পারে না। এইরকম সিগারেটের গরম ছ্যাঁকা, খুন্তির গরম ছ্যাঁকা খাওয়ার অভ্যাস আছে আমার। মা বাবা মরা মেয়ে কিনা, সুযোগ পেলে কেউ আঘাত করতে ছাড়ে না। তাই বলে আমাকে অবলা নারী ভাববেন না মিস্টার। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, দুজনেই সমান অপরাধী। আমি কখনোই আপনার অন্যায় মেনে নেব না বলে গরম পানি রুহানের বুকে ছুঁড়ে দিলাম। ইউ ব্লাডি গার্ল, কি করলে এটা তুমি? ইট মারলে পাটকেল খেতে হয়, এটা নিশ্চয়ই জানেন। আপনি আমাকে আঘাত করবেন আর আমি সেই আঘাত মুখ বুজে সহ্য করে যাব? কখনোই না। আপনি একটা দিলে আমি 10টা দিব। আপনি আমাকে যতটুকু সম্মান দিবেন ঠিক আমার থেকে ততটুকু সম্মান পাবেন। সো নেক্সট টাইম আমার সাথে লাগতে আসবেন না। মেহরিন চা করে কিচেনে থেকে বেরিয়ে আসলো, কিন্তু রুহান সেইখানে ঠায় দাঁড়িয়ে রইল। হয়তো মেহরিনের থেকে এমন পাল্টা জবাব আশা করেনি ও। তোকে তো আমি পরে দেখে নেব সিনিয়র বেবি। কেন রে, এতক্ষণ দেখে তোর কলিজা ভরেনি? আর আমাকে দেখবি কেন? তোর লেখিকা গার্লফ্রেন্ড কি তোর সুখে মোড়ে পাথর হয়ে গিয়েছে? একদম আমার গার্লফ্রেন্ড নিয়ে বাজে মন্তব্য করবেন না। আপনি লেখালেখির কি বোঝেন? হ্যাঁ, লেখালেখি করতে গেলেও যোগ্যতা লাগে, যা আপনার মতো মেন নেই। আমার যোগ্যতা সম্পর্কে আপনার কোনো আইডিয়াও নেই মিস্টার। আর হ্যাঁ, আমার সম্পর্কে বেশি জানতে আসবেন না। দেখা গেল সিনিয়র সম্পর্কে জানতে এসে সিনিয়রের প্রেমে হাবুডুবু খেলেন। রুহানকে কিছু বলার সুযোগ না দিয়ে মেহরিন উপরে চলে আসলো। রুমে এসে দেখে ম্যাম ল্যাপটপ নিয়ে কিসের কাজ করছেন। মেহরিন বলল, এই যে আম্মু, তোমার চা। এইখানে বস, তোর সাথে আমার কিছু কথা আছে। ততক্ষণে চা তো ঠান্ডা হয়ে যাবে, আগে আঙ্কেলের চাটা দিয়ে আসি। ঠিক আছে যা। আসসালামু আলাইকুম, ভেতরে আসতে পারি আঙ্কেল? তুমি এখানে কেন এসেছো? আমাদের পরিবারের সদস্যদের মধ্যে মনোমালিন্য সৃষ্টি করে এখন আবার ভালো শাস্তি এসেছো। আর কি করার বাকি আছে তোমার? আপনার জন্য চা নিয়ে এসেছিলাম। চায়ের কথা বলতেই আঙ্কেল এসে মেহরিনের হাত থেকে চায়ের কাপ নিয়ে মাটিতে ছুঁড়ে ফেলে দিয়ে বললেন, আর কখনো যেন তোমাকে আমার আশেপাশে না দেখি। এক্ষুনি বের হও আমার রুম থেকে। মেহরিন লজ্জায় অপমানে রুম থেকে বের হতেই বলিষ্ঠ হাতের বাঁধনে আটকা পড়ে গেল। পেছনে ফিরতেই দেখলো সামিরা। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা ম্যাম, আমি আপনাকে কি বলে সম্বোধন করব? স্কুলে আপনি আমার টিচার, বাসায় আমার একমাত্র ভাই আর বোন, এখন তো আপনি আমার কিউট ভাবি নন। তাহলে ভাবিরা কি?
না সামিরা, তুমি তো জানো আমাদের বিয়েটা অন্য 5 জনের মতো স্বাভাবিকভাবে হয়নি। আমাদের বিয়ের ব্যাপারে কেউ জানেও না। স্কুলে ব্যাপারটা জানাজানি হলে সবাই আমাকে নিয়ে হাসাহাসি করবে। তার থেকে তুমি বরং আমাকে আপু বলেই ডেকো। কিন্তু স্কুলের সবাই তো জানে তোমার ডাক্তারের সাথে বিয়ে হওয়ার কথা ছিল। আসলে মামা আমাকে সব জায়গাতে তার মেয়ের পরিচয় দিত, বলতো আমার 2টা মেয়ে। মামা কিভাবে যেন জানতে পেরেছিল যে মামি আমাকে অত্যাচার করে, ঠিকমতো খেতে দেয় না। এরপর মামা আমাকে বাসায় রাখেনি, আমাকে হোস্টেলে পাঠিয়ে দেয় এবং যাবতীয় খরচ মামাই বহন করত। হোস্টেল থেকে আমি ইন্টার, অনার্স, মাস্টার্স শেষ করি। মাস্টার্স শেষ করে মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা পদে আবেদন করি, আর ভাগ্যক্রমে আমার চাকরিটা হয়ে যায়। চাকরির সুবাদে মামি অনেক পরিশ্রম যায়, কারণ মাস শেষে মামার অগোচরে মামির হাতে আমার বেতনের অর্ধেক টাকা দিয়ে দিতাম। এরই মধ্যে হঠাৎ একদিন মামি এসে বলল, শুক্রবার তোমাকে দেখতে আসবে। যথারীতি দেখতে এলো। আমাকে তাদের পছন্দ হলো, তারা বিয়ের পাকা কথা বলে গেল। কিন্তু তখনও তারা জানতো না আমি মামার বাড়ির আশ্রিতা, আমার বাবা মা নেই। বিয়ের দিন যখন জানতে পারলো আমি মামার মেয়ে নই, বরং আমি বাড়ির আশ্রিতা, তখনই ছেলে কোনো আশ্রিতাকে বিয়ে করবে না বলে বিয়ের আসর ছেড়ে চলে যায়। জানোই তো একটা মেয়ের বিয়ে ভেঙে যাওয়া কতটা লজ্জার, কতটা অপমানের। অথচ ছেলেদের একটা কেন 1000টা বিয়ে ভাঙলেও সমস্যা নেই, কারণ আমাদের সমাজে প্রচলিত একটা কথা আছে, স্বর্ণের আংটি বাঁকাও ভালো। বিয়ে ভেঙে যাওয়ার জন্য মামি সবার সামনে আমাকে গালিগালাজ করতে লাগলো। আমি অপয়া, অলক্ষী বলে সবার সামনে থাপ্পড় দিতে যাবে, এমন সময় ম্যাম গিয়ে মামির হাত ধরে ফেললো। পাগল হয়ে গেছেন আপনি? এত বড় মেয়ের গায়ে হাত তুলতে দ্বিধাবোধ করছেন না? উমা, এ দেখি মার থেকে মাসির দরদ বেশি। বলি, এতদিন দরদ কই ছিল? ওর মতো অলক্ষী মেয়ের ঠাঁই নেই আমার বাসায়। এতই যখন দরদ দেখাচ্ছেন, তাহলে নিয়ে যান আপনার সাথে করে। হ্যাঁ, নিয়ে যাব আমার একমাত্র ছেলের বউ করে। মেহরিনের অপমান, অত্যাচারের কথা অনেক শুনেছি, আজ স্বচক্ষে দেখলাম। মেহরিনের বিয়ে হবে এবং এক্ষুনি হবে। মম, মাথা ঠিক আছে তোমার? তুমি আমাকে বারবার অনুরোধ করেছিলে এই বিয়েতে উপস্থিত থাকার জন্য, তাই আমি এসেছি। আমি বিয়ে করতে এখানে আসিনি। তাছাড়া তুমি তো জানো আমার গার্লফ্রেন্ড আছে, তবু তুমি কিভাবে এই মহিলাকে বিয়ে করতে বলছো, যে কিনা আমার 2 বছরের সিনিয়র? তুমি বিয়ে করবে কিনা? মম, একটু বোঝার চেষ্টা করো। করবে কিনা, হ্যাঁ অথবা না? তুমি খুব ভালো করেই জানো আমি তোমার কোনো কথা ফেলতে পারি না, তার জন্যই এমনটা করলে। ঠিক আছে, আমি বিয়ে করব, তবে শুধু কাগজে কলমে। তোকে কখন আমি স্ত্রীর মর্যাদা দিতে পারবো না। এরপরে সবই তো তোমার জানা আছে সামিরা। আপু, একটা কথা বলি। বলো। শুনেছি মেয়েদের নাকি একবারই বিয়ে হয়। ভাইয়া যতই তোমার জুনিয়র হোক, এখন সে তোমার স্বামী। তুমি প্লিজ তোমাদের সম্পর্কটা নষ্ট করে দিও না। তোমরা চাইলে তো অন্য 5 জন স্বামী স্ত্রীর মতো স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। বা সামিরা, তুমি তো দেখছি জ্ঞান দেওয়াও শিখে গিয়েছো। মনে হচ্ছে তুমি আমার টিচার আর আমি তোমার ছাত্রী। তোমার তো কিছুদিন পরেই এসএসসি পরীক্ষা। সকাল সকাল না পড়তে বসে আঙ্কেলের রুমে আড়ি পেতেছিলে কেন? আমি তোমার কাছেই যাচ্ছিলাম আপু, হঠাৎ বাবার রুম থেকে চিল্লাচিল্লি শুনে দাঁড়িয়ে গেলাম। তুমি বাবার কথায় কিছু মনে করো না। বাবা তোমাদের বিয়েটা মানতে পারেনি। বাবা চেয়েছিলেন তার বিজনেস পার্টনারের মেয়ে তাকিয়া আপুকে ভাইয়ার বউ করতে। সামান্য পরিবর্তন করে তাকিয়া রাখা দেওয়া হলো। কিন্তু আম্মু তাকিয়া আপুকে পছন্দ করে না। তাকিয়া আপু অনেক বেশি আধুনিক আর উচ্ছৃঙ্খল, যার আম্মুর পছন্দ নয়। আম্মু সবসময় আফসোস করে বলতো, ইস, মেহরিনের মতো এমন একটা মেয়েকে যদি আমার রুহানের বউ করতে পারতাম। আম্মু একবার চেয়েছিল তোমার মামার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তোমার বয়সের কথা চিন্তা করে আবার পিছিয়ে গিয়েছিল। আমার কি মনে হয় জানো, তাকিয়া আপু কখনো ভাইয়াকে ভালোবাসেনি। ভালোবেসে ভাইয়ার টাকাকে, ভাইয়াকে শুধুমাত্র তার স্বার্থে ব্যবহার করছে। যখনই স্বার্থ হাসিল হয়ে যাবে, ভাইয়াকে তখন আর কোনো প্রয়োজনে পড়বে না। তাকিয়া তোমার ভাইয়ার লেখিকা গার্লফ্রেন্ড, তাই না? হ্যাঁ, শুনেছি এবারের বইমেলায় নাকি তাকিয়াপুর বই বের হবে। তবে আমার মনে হয় না তার লেখা বই কেউ কিনে পড়বে। এত বড় নাম করা একজন লেখিকার বই পড়বে না কেন? আপুর যে কুকুরের মতো ব্যবহার, 2 কলম লিখতে পেরে নিজেকে অনেক বড় কিছু মনে করে। তোমার ভাইয়া তো খুব এক্সাইটেড তার লেখিকা গার্লফ্রেন্ডের বই প্রকাশিত হওয়ার জন্য। আমিও খুব এক্সাইটেড, তবে তাকিয়াপুর জন্য নয়। আমার আম্মুর, এমনকি ভাইয়ারও পছন্দের একজন লেখিকা সাইফাতুল মুনতাহা আপুর জন্য। মুনতাহা আপু অনলাইনে একজন
ফেমাস রাইটার। শুধু তাই নয়, আপু নাটক ও শর্ট ফিল্মের স্ক্রিপ্ট রাইটার হিসেবে কাজ করে। 2023 সালের বইমেলায় আপুর লেখা বইও প্রকাশিত হবে। আমার কতদিনের ইচ্ছে আপুকে ফেস টু ফেস দেখার, তাকে একটু ছুঁয়ে দেওয়ার। কিরে সামিরা, তুই সকাল সকাল পড়তে না বসে এই বুড়ি মহিলার সাথে কিসের এত গল্প করছিস? ও নিশ্চয়ই তোকে কুবুদ্ধি দিচ্ছে। এই বুড়ি মহিলার থেকে সাবধান থাকবি। ভাইয়া, কাকে বলি বলছো তুমি? আমার মনে হয় তোমার চোখই পুরো হয়ে গেছে। তুমি জানো আপুর জন্য ভার্সিটি কত ছেলেরা পাগল। একবার তো আমাদের স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠানে একটা জুনিয়র ছেলে আপুকে পুরো স্কুল ক্যাম্পাসের সামনে প্রপোজ করেছিল। যেই না চেহারা, নাম রাখছে তার পেয়ারা। সিনিয়র বেবি, তুমি আমার সাথে আমার রুমে চলো। কেন? বাসর পালন করব, তাই রাতে তো করতে পারিনি, তাই দিনে করব। তাড়াতাড়ি রুমে আসো। আমি আপনার কথা শুনতে বাধ্য নই। কিভাবে বাধ্য করতে হয় আমার খুব ভালো করেই জানা আছে। আমি যখন বলেছি যাব না। মেহেরিনের সম্পূর্ণ কথা শেষ হওয়ার আগেই রুহান তার হাত ধরে টানতে টানতে ওর রুমে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিয়ে শার্টের বোতাম খুলতে খুলতে তার দিকে আগাতে লাগলো। এ কি? এ কোন ধরনের অসভ্যতামি শুরু করেছেন? শার্টের বোতাম খুলছেন কেন? তোমাকে দেখাতে। ছি ছি, আমি কি আপনার বডি দেখতে চেয়েছি? ডার্টি মাইন্ডেড লোক একটা। আই হেট ইউর ডার্টি মাইন্ড। তোমাকে এটাই দেখাতে চাচ্ছি যে তুমি গরম পানি ছুঁড়ে আমার বুকের কি অবস্থা করেছো। দেখো কি রকম লাল বর্ণ ধারণ করেছে। তুমি কিভাবে পারলে ওই রকম ভাবে গরম পানি ছুটতে? আহা হা হা, নিজের বেলায় চালডা আর পরের বেলায় ঠান্ডা। আপনি যে অমানুষের মতো আমাকে সিগারেটের আগুন দিয়ে পুড়িয়ে দিলেন, সে বেলায় কিছুই না। আপনাকে গরম পানি ছুঁড়েছি, বেশ করেছি। নেক্সট টাইম এই আঘাতই আপনাকে মনে করিয়ে দিবে আমার সাথে লাগতে আসার পরিণতি। এখন দরজা খুলুন, আমি বের হব। কি হলো, কথা কানে যায় না? ঠিক আছে, আমি নিজেই খুলে নিচ্ছি। বলে যেই না দরজা খুলতে যাবে তখনই রুহান পেছন থেকে মেহেরিনের হাত মুচড়ে দিয়ে বলল, এত তাড়াতাড়ি আমি তোমাকে ছাড়ছি না সিনিয়র বেবি। আঘাত যখন তুমি দিয়েছো, মলমও তুমি লাগাবে। আমি কেন? আপনার লেখিকা গার্লফ্রেন্ডকে কল করুন, সে এসে আদর সোহাগ দিয়ে ক্ষত সারিয়ে তুলবে। তোমার ওই নোংরা মুখে তুমি আমার গার্লফ্রেন্ডের নাম উচ্চারণ করবে না। শুধুমাত্র তোমার জন্য তাকিয়া আজ হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এর জন্য তুমি দায়ী। তাকিয়া যদি সত্যি কিছু হয়ে যায়, আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না। ও মাগো, টুরু লাভ। আপনার টুরু লাভ কখনোই আপনাকে ভালোবাসেনি। আপনার লেখিকা গার্লফ্রেন্ড আপনাকে বলেছে সে সুইসাইড করতে বসেছে, কিন্তু আপনি কি সচক্ষে দেখেছেন? দেখেননি তো। না দেখে আপনার লেখিকা গার্লফ্রেন্ডের অ্যাকাউন্টে হাজার হাজার টাকা ট্রান্সফার করেছেন। দিস ইজ দ্য মেইন পয়েন্ট। আপনার লেখিকা গার্লফ্রেন্ড কখনো আপনাকে চায়নি, চেয়েছে আপনার টাকা। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে, আমি আপনার ব্যাপারে এত কিছু কিভাবে জানলাম? আম্মু শুধুমাত্র আমার কলিগ নয়, আমার একজন ভালো বন্ধু। আপনার প্রত্যেকটা কথা আম্মু আমার সাথে শেয়ার করত। আপনার নারী নক্ষত্র জেনেই আপনাকে বিয়ে করেছি। মেহেরিন ম্যাম, আপনি খুব ভালো লেকচার দিতে পারেন। অনেক লেকচার শুনিয়েছেন। এবার দয়া করে ফ্রিজ থেকে বরফ নিয়ে এসে আমার ক্ষত স্থানে লাগিয়ে দিন। আমার ঠেকা পড়েনি, আমি পারবো না। নিজের কাজ নিজে করে নিন। বিয়ে করেছি কি নিজের কাজে নিজে করার জন্য? তার উপর আবার সিনিয়র বউ বিয়ে করেছি। ভাবছি ব্যবসা বাণিজ্য সব বাদ দিয়ে বউয়ের টাকায় বসে বসে খাবো। মেহেরিন কিছু বলতে যাবে তার আগে দরজায় টোকা পড়ল। আপু, তুমি কি ভেতরে আছো? ভাইয়ার সাথে কিসের এত গল্প করছো, তাও আবার দরজা বন্ধ করে দিয়ে? আম্মু এক্ষুনি রাখছি তোমাকে, তাড়াতাড়ি আম্মুর রুমে এসো। ঠিক আছে সামিরা, তুমি যাও, আসছি আমি। তুমি কোথাও যাচ্ছ না সিনিয়র বেবি। আগে আমার ক্ষত স্থানে বরফ লাগিয়ে দাও। আমি পারবো না, আম্মু ডাকছে, আসছি। আমি বলে দরজা খুলে চলে আসলাম। আম্মু ডেকেছো? হ্যাঁ, বস। তোদের বিয়েটা যেহেতু হুট করেই হয়ে গিয়েছে, কেউ তোদের বিয়ের ব্যাপারে জানে না, তাই আমি চাচ্ছিলাম ছোটখাটো একটা বৌভাতের আয়োজন করতে। তোর মামা মামি ও তো আমাদের বাসায় আসেনি, এই সুযোগে তাদেরও দেখা হয়ে যাবে। না না আম্মু, শুধু শুধু কি দরকার আছে মানুষ হাসানোর? আমাদের সমাজ জুনিয়রকে বিয়ে করাটা ভালো চোখে দেখে না। যেখানে আমাদের সম্পর্কটাই ভিত্তিহীন, সেখানে কি প্রয়োজন আছে ঘটা করে লোকজন জানানোর? ঠিক আছে, তুই যা বলিস তাই হবে। তুই যদি যাস এই কাগজে কলমে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে, আমি তোর ডিভোর্সের ব্যবস্থা করে দিব। তবে আমি মনে করি ডিভোর্স কোনো সমস্যার সমাধান নয়। আমি চাই তুই আর রুহান অন্য 5টা স্বাভাবিক কাপলদের মতো সংসার কর। আমার ছেলেটা বড্ড অবুঝ,
কিন্তু তুই তো ভালো মন্দ সব বুঝিস, তুই ওকে বোঝাবি। দেখ মা, রুহান জুনিয়র হলেও এখন তোর স্বামী, তুই কেন তোর স্বামীর অধিকার ছেড়ে দিবি? তাকিয়া ভালো মেয়ে নয় মা, ওর কাজই হচ্ছে বড়লোক ছেলেদের হাত করে তাদের থেকে টাকা হাতিয়ে নেওয়া। তুই রুহানের স্ত্রী, তুই চাইলেই পারবি তাকিয়ার থেকে আমার ছেলেটাকে ফিরিয়ে আনতে। ঠিক আছে আম্মু, তুমি শুধু দেখবে আমার জুনিয়র বরের কি হাল করি আমি। এই সিনিয়রের প্রেমে যদি ওকে হাবুডুবু খাওয়াতে না পারি তো আমার নামও মেহেরিন নয়। প্রয়োজনে হুজুরের থেকে পড়া পানি এনে খাওয়াবো তোমার ছেলেকে। তারপর দেখবো তোমার ছেলে সারাক্ষণ বউয়ের আঁচলের তলায় ঘুরঘুর করবে আর সারাদিন মেহেরিন মেহেরিন করবে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। পাকলি মেয়ে আমার, তুই যদি আমার ছেলেকে তোর প্রেমের জালে ফাঁসাতে পারিস, আমি তোকে এমন একটা গিফট দিব যা তুই কখনো ভাবতেও পারবি না। ওকে ডান। তাহলে এখন থেকেই মিশন শুরু করে দে। কিভাবে শুরু করব? একটু ক্লু তো দাও। আমি তো আর আগে সংসার করে আসিনি যে বুঝতে পারবো কিভাবে জুনিয়র বরের মনে প্রেমের আগুন জ্বালানো যায়। সেইটাও কি তোকে বলে দিতে হবে? আচ্ছা বাদ দাও, তুমি বলো তোমার ছেলে আর তোমার বর কি কি খেতে পছন্দ করে। তোমার বর তো আগেই আমাকে বলে দিয়েছে আমি যেন তার আশেপাশে না যাই। এখন আমি রান্না করলে তোমার বর কি আমার হাতে রান্না খাবে? আমার বর করছিস কেন? বাবা হয় তোর। সে তো আমাকে বাবা ডাকার অধিকার দেয়নি। আমি বাবা ডাকলে দেখা গেল সে আমাকে ঠাটিয়ে এক চর দিয়ে বলল, এই মেয়ে, আমি তোমাকে বাবা ডাকার অধিকার দেইনি। কোন সাহসে তুমি আমাকে বাবা ডাকলে? না রে মা, মানুষটাকে যেমন ওপরে ওপরে শক্ত মনের জোর মনে হয়, ভেতরে কিন্তু ততটাই নরম। আসলে আমি এক প্রকার জোর করেই রুহানের বিয়েটা দিয়েছি, তো তাই তোকে মানতে পারিনি। কিন্তু দেখিস আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, তখন ওই মানুষটা তোকে মাথায় করে রাখবে। তাই যেন হয় আম্মু। আম্মু আমি কিচেনে যাচ্ছি, দেখি আমার হাতের রান্না খাইয়ে বর আর শ্বশুরের মন জয় করতে পারি কিনা। ঠিক আছে যা মা, রেনু তোকে রান্না করতে সাহায্য করবে। আমার স্কুলের কিছু কাজ বাকি রয়েছে, না হলে আমি তোকে সাহায্য করতাম। ঠিক আছে আম্মু, সমস্যা নেই, আমি সবটা সামলে নিতে পারবো। আমি আসলেই অলরাউন্ডার বৌমা পেয়েছি। এখনকার যুগের মেয়েরা তো পড়াশোনা করলে কোনো কাজেই হাত দিতে চায় না, তারা কাজ করতে না পারাটাকে গর্বের মনে করে। অথচ আমার মেয়েটা একজন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা হয়েও সব কাজে পারদর্শী। সবাই তো আর আমার মতো বাবা মা মরা মেয়ে নয় আম্মু। আমি কি তোর মা নই? এরপর যদি আর কখনো তোর মুখে বাবা মা মরা মেয়ে বলতে শুনি, তখন কিন্তু আমি তোর মুখ সেলাই করে দিব। সরি আম্মু, ভুল হয়ে গিয়েছে। এই যে দেখো, কান ধরেছি। এইবারের মতো ক্ষমা করে দিলাম, নেক্সট টাইম কিন্তু পিটুনি পড়বে। ওকে আম্মু। আমি কি আপনাকে হেল্প করব আপামনি? মেহরিন মিষ্টি কণ্ঠে পেছনে ফিরে দেখে আনুমানিক 12 কি 13 বছর বয়সী হালকা পাতলা গড়নের একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেহরিনের মন বলল এটা হয়তো রেনু, তবুও শিওর হওয়ার জন্য সে জিজ্ঞাসা করলো, তুমি কি রেনু? জি আপামনি। তোমার কথাবার্তা পোশাকে মনে হচ্ছে তুমি এই বাসায় কাজ করো। শুধু আপনি না, কেউই ধরতে পারে না যে আমি এই বাসায় কাজ করি। এই বাসার প্রত্যেকটা মানুষ খুবই ভালো মনের, তারা আমাকে নিজেদের পরিবারের একজন সদস্য মনে করে, এমনকি আমাকে স্কুলেও ভর্তি করিয়েছে। ও আচ্ছা, আপাতত তোমার এখানে কোনো কাজ নেই, তুমি গিয়ে পড়তে বসো, আমার প্রয়োজন হলে আমি ডেকে নিব। ঠিক আছে আপামনি। তারপর মেহরিন ঝটপট ফ্রিজ থেকে হাঁসের গোস্ত, ইলিশ মাছ বের করে পানিতে ভিজিয়ে রাখলো। মেহরিন জেনেছে রুহান আর আঙ্কেলের নাকি নারকেল দিয়ে হাঁসের গোস্ত আর ঝরঝরে পোলাও খুব পছন্দের। ফ্রিজে আদা রসুন পেঁয়াজ সবকিছু পিষে রাখাই ছিল, যার ফলে আর তার বেশি কষ্ট করতে হয়নি। মেহরিন একটু চুলায় গোস্ত বসিয়ে অন্য চুলায় পোলাও চাল ভেজে নেবে। বরাবরই রান্না করতে বেশ ভালো লাগে মেহরিনের, কিন্তু রান্নার সময় লোকজন থাকলে মোটেও ভালো লাগে না তার, কারণ তার মনে হয় তারা রান্নায় নজর দিয়ে খাবারের স্বাদ নষ্ট করে দেয়। এমনকি মেহরিনের আম্মু বেঁচে থাকতে যখন ছুটির দিনে কখনো রান্না করতে ইচ্ছা করতো, মেহরিন তার আম্মুকেও কিচেনে অ্যালাউ করতো না। এই নিয়ে তার আম্মু আপু সারাক্ষণ তাকে টিজ করতো। পুরনো কথা মনে পড়তেই আপনি চোখ থেকে পানি গড়িয়ে পড়লো মেহরিনের। প্রায় 3 ঘন্টা ব্যয় করে রুহান আর আঙ্কেলের পছন্দের হাঁসের গোস্ত আর পোলাও, বাসমতি চালের ভাত, সর্ষে ইলিশ, কচিলতি দিয়ে ছোট মাছের তরকারি আর সাথে একটু পায়েসও রান্না করলো মেহরিন। আপামনি, রান্না শেষ হয়ে গিয়েছে, আপনি তো আমাকে ডাকলেন না। রেনু এসেছো? আমি এক্ষুনি তোমাকে ডাকবো ভাবছিলাম। সব রান্না বান্না করা শেষ হয়ে গিয়েছে, তুমি সবকিছু ডাইনিং টেবিলে নিয়ে রাখো, আমি একটু ফ্রেশ হয়ে আসি।
ঠিক আছে আপামনি। মেহেরিন ফ্রেশ হয়ে এসে দেখলে আঙ্কেল বাদে সবাই টেবিলে বসে পড়েছে। তাকে দেখে রুহানের আম্মু বলল, তুইও বস, আমি খাবার সার্ভ করছি। তুমি খাবে না আম্মু? মায়েরা কখনো আগে খায় না মা, তোরা খেয়ে নে, তারপর আমি খাবো। এটা কেমন কথা আম্মু? তুমিও বসো না, সবাই মিলে একসাথে খাওয়ার মজাই আলাদা। মীরা, মনে হচ্ছে আজ বাসায় ভালো মন্দ রান্না হয়েছে। ভেবেছিলাম তোমার উপর অভিমান করে আজ বাইরে থেকে খাবার খাবো, কিন্তু খাবারের গ্রান রুমে থাকা দুষ্কর হয়ে পড়েছিল আমার জন্য। অভিমান বলে চলে এলাম খেতে। এখন তাড়াতাড়ি খেতে দাও। হ্যাঁ দিচ্ছি। খাবার টেবিলে পিন পতন নীরবতা চলছে। কারোর মুখে কোনো কথা নেই, যে যার মতো করে খাচ্ছে। হঠাৎ রুহানের বাবা বলে উঠল, মীরা, তোমার হাতটা দাও দেখি। কেন করবে? তোমার রান্নার হাত দেখবো। আজ হঠাৎ এত ভালো রান্না কিভাবে করলে? মনে হচ্ছে নতুন হাতের রান্নার স্বাদ পেলাম। টেবিলে রাখা প্রত্যেকটা রেসিপি আমার পছন্দের। তোমাকে তো 1000 বার বলেও কচুরলতি রান্না করাতে পারি না। আজ হঠাৎ এই অদমের দিকে নজর গেল কেন তোমার? আজকে তো আমি রান্না করিনি। তাহলে কে রান্না করলো? রেনু? ও এত ভালো রান্না জানে কিভাবে? আর সামিরা তো কখনো কিচেনে যায়নি, ওর তো এত ভালো রান্না জানার প্রশ্নই আসে না। আমরা কেউই রান্না করিনি, ইনফ্যাক্ট আমরা কেউই আজ কিচেনে যাইনি। মেহরিন একা হাতে সবকিছু রান্না করেছে। মেহেরিন রান্না করেছে শুনে রুহানের বাবার মুখের রং পরিবর্তন হয়ে গেল। তিনি খাবার ছেড়ে চলে যেতে লাগলেন। মেহেরিন সাহস করে আঙ্কেলের হাত ধরে বলল, প্লিজ আঙ্কেল, খাবার ছেড়ে যাবেন না। অপরাধ আমি করেছি, খাবার তো কোনো অপরাধ করেনি। আপনি প্লিজ যাবেন না। আজ থেকে 8 বছর আগে বাবা মাকে হারিয়েছি। আমারও ইচ্ছা হয় সবার সাথে বসে খেতে। বিয়ে নিয়ে প্রত্যেকটা মেয়ের স্বপ্ন থাকে, আমি ওর ব্যতিক্রম ছিলাম না। জানেন আঙ্কেল, আমি সবসময় মনকে সান্ত্বনা দিয়ে বলতাম, বাবা মাকে হারিয়েছি তো কি হয়েছে, শ্বশুর শাশুড়ির মাঝে আমি আবার নতুন বাবা মা খুঁজে নিব। কিন্তু সবার ভাগ্যে তো আর সব সুখ জোটে না। মেহেরিনের কথা শুনে আঙ্কেল চুপচাপ বসে যেতে লাগলো। খাওয়া দাওয়া শেষ করে তাকে উদ্দেশ্য করে বলল, এই মেয়ে, খাবার শেষ করে তুমি আমার রুমে আসো। ঠিক আছে আঙ্কেল। খাবার শেষ করে আঙ্কেলের রুমের সামনে দাঁড়িয়ে আছে মেহেরিন। ভেতরে যাওয়ার সাহস হচ্ছে না। আঙ্কেল যে রাগ দেখা গেল তার গালে ঠাঁটিয়ে একটা চর বসিয়ে দিল। এই মেয়ে, বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে আসো। আমি মানুষ, পশু নই যে তোমাকে খেয়ে ফেলবো। আমার মধ্যেও মানবিকতা আছে। তোমার হাত দাও। জি আঙ্কেল। তোমার হাত দিতে বলেছি। মেহেরিন ভয় পেয়ে এক হাত এগিয়ে দিতেই আঙ্কেল তার হাতে 1000 টাকার 5টা নোট ধরিয়ে দিয়ে এলো। মেহেরিন বলল, ওমা, টাকা কেন আঙ্কেল? এটা হচ্ছে তোমার পুরস্কার আমার পক্ষ থেকে। মেহেরিন সত্যি আঙ্কেলের থেকে এতটা ভালো ব্যবহার আশা করেনি। মানুষ তার চাওয়া থেকে বেশি কিছু পেলেও হতভম্ব হয়ে যায়। কি করা উচিত অনুচিত সেটাই বুঝটুকু থাকে না কারোর। মেহেরিনও সেই রকম অবস্থা হয়েছে, বুঝতে পারছে না তার ঠিক কি রকম প্রতিক্রিয়া করা উচিত। মেহেরিন ঠায় সেইখানেই দাঁড়িয়ে রয়েছে। এরই মধ্যে মীরা বেগম এসে বললেন, বাহ, আমি যে তোমাকে 30টা বছর রান্না করে খাওয়াচ্ছি, কই আমাকে তো কখনো এমন পুরস্কার দাওনি। দেখো মীরা, ভালো জিনিসের প্রশংসা করতে আমি কখনো পিছু পা হই না। তুমি ইদানিং বুড়ি হয়ে গেছো, রান্নার দিকে তেমন কোনো মনোযোগ দাও না, তাই রান্নার স্বাদটাও আগের মতো নেই। এই কি বললে তুমি? আমি বুড়ি হয়ে গিয়েছি? তুমি জানো ভার্সিটির কত টিচাররা এখন আমার দিকে তাকিয়ে থাকে? তারা তোমার ওই সাদা চুল দেখে এটাই ভাবে যে তোমার মতো বুড়ি মহিলা আমার মতো এমন হ্যান্ডসাম বড় পেল কিভাবে। কিছুদিন পরে দাদু হয়ে যাবে আর এখনো নিজেকে হ্যান্ডসাম দাবি করছো? দেখেছো আপু, তুমি মাত্র একদিন হয়েছে এই বাসায় বউ হয়ে এসেছো, আর এরই মধ্যে আমাদের বাসার পরিবেশটাই পাল্টে গেছে। আস্তে আস্তে দেখো বাবা তোমাকে অনেক ভালোবাসবে। আমার তো হিংসা হচ্ছে আপু, আমার বাবা মায়ের ভালোবাসায় ভাগ বসাবে তুমি। তোমাকে তো এই বাসায় তো রাখছি না সামিরা। তোমার এসএসসি পরীক্ষা শেষ হলেই আম্মুকে বলে তোমার এই বাসার থেকে বিদায় করে দিব। আমিও আমার ভালোবাসায় তোমাকে ভাগ বসাতে দিব না। আমি তো এত তাড়াতাড়ি বিয়ে করবো না আপু, আমিও তোমার মতো আম্মুর মতো একজন আদর্শ শিক্ষিকা হব। আপু তুমি না ঝটপট আমাকে ফুপি আম্মু বানিয়ে দাও তো। বলে সামিয়া এক দৌড়ে রুমে চলে গেল। মেহেরিনও রুমে এসে দেখে রুহান কোলের উপর ল্যাপটপ বসে কাজ করছে। মেহেরিন তড়িঘড়ি করে ল্যাপটপ সরিয়ে রুহানের কোলের উপরে বসে পড়ল। সিনিয়র বেবি, তোমার সাহস কিন্তু বেড়েই চলেছে। সকালের ঘটনা কি তুমি ভুলে গিয়েছো? তোমার সাহস হলো কি করে আমার কোলে বসার? কোলে বসিয়েছি, বেশ করেছি। আপনি আমার বিয়ে করার পর শুধু কোলে নয়, আপনার ঘাড়ে বসারও অধিকার রাখি আমি।
আর আজ থেকে আমি এই রুমে এই বিছানায় থাকবো। ইম্পসিবল। ভুলেও আমার ধারে কাছে আসবে না। যেখানে আছো সেখানেই থাকো। ওমা, বিয়ে করেছি কি বর ছেড়ে দূরে থাকার জন্য? তার উপর বর যদি জুনিয়র হ্যান্ডসাম হয় তাহলে তো কোনো কথাই নেই। সিনিয়র বেবি, তুমি নামো তো আমার কোল থেকে। যেই মুটকি তুমি, আমার হাড্ডি গুড্ডি ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। সিরিয়াসলি আমি মুটকি? কোনো সন্দেহ আছে? এইটা কি করলে তুমি সিনিয়র বেবি? সরি, আমি আসলে অতি খুশি হয়ে দিয়ে দিয়েছি। আশ্চর্য, মুটকি বলায় খুশি হওয়ার কি আছে? আমার কতদিনের ইচ্ছা কেউ আমাকে মুটকি বলবে, আর আমি মুটকি কথাটা শুনে আমার কান দুটো সার্থক করব। আজ আপনি আমার সেই চাওয়াটা পূরণ করেছেন। আমার স্বাস্থ্যের জন্য সবাই আমাকে শুটকি বলে খেপাতো, এমনকি রাস্তার কুকুরটাও আমার দিকে ফ্যাল করে তাকিয়ে ভাবতো এটি কি মানুষ নাকি হাড্ডির বস্তা। জান, আজকে এই খুশিতে আপনাকে একদিন ট্রিট দিয়ে দিব। তোমার হাতে কি সিনিয়র বেবি? নিশ্চয়ই ড্যাড ডেকে নিয়ে কেলানি দিয়েছে। একদম উচিত কাজ করেছে। জি না আঙ্কেল, পুরস্কার স্বরূপ আমাকে 5,000 টাকা দিয়েছে। টাকার কথা বলতেই রুহান ছো মেরে মেহরিনের হাত থেকে টাকা নিয়ে গেল। মেহরিন বলল, আপনি আমার টাকা নিলেন কেন? এই টাকাটা আঙ্কেলের থেকে আমার প্রথম পাওয়া। আমার কাছে এই 5,000 টাকার মূল্য 5 কোটি টাকার সমান। আপনি আমার টাকা ফেরত দিন বলছি। আমার এখন টাকার প্রয়োজন, তাই নিয়েছি। তোমাকে পরে শোধ করে দিব। আমিও রুহানের হাত থেকে টাকা নিয়ে নিলাম। মিস্টার রুহান, আপনি যদি বাগানের কচু হয়ে থাকেন, আমিও গাছের বাতাবি লেবু। আমার সাথে টক্কর দেওয়া এত সহজ নয় মিস্টার রুহান। আপনার টাকার প্রয়োজন বলতে শুধু তাকিয়ার পেছনে ফালতু টাকা ব্যয় করা, এটা আমি খুব ভালো করেই জানি। আমার টাকা আমি যেভাবে ইচ্ছা যার পেছনে ইচ্ছা ব্যয় করব। এই ব্যাপারে তুমি বলার কে? আমি আপনার বিয়ে করা বউ, আপনার উপর সম্পূর্ণ অধিকার আছে আমার। এখন থেকে আপনার অ্যাকাউন্টে কোনো টাকা থাকবে না, সব টাকা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার হবে। মাস শেষে আমি আপনাকে হাত খরচা টাকা দিব। অখাতে টাকা ব্যয় করেছেন আর নয়। তুমি কিন্তু তোমার লিমিট ক্রস করে যাচ্ছ সিনিয়র বেবি। আমি তোমার কোনো কথা শুনতে বাধ্য নই। আপনি ভুলে যান কেন আমি একজন শিক্ষিকা? শিক্ষিকারা অবাধ্যকে কিভাবে বাধ্য করতে হয় সেটা খুব ভালো করেই জানে। লুক অ্যাট দ্য ফোন। কিসের ভিডিও এইটা? আপনি নিজের চোখে দেখুন। ছি ছি, এমন একটা নোংরা ভিডিও করতে তোমার একটু বিবেকে বাঁধলো না? এক্ষুনি ডিলিট করো বলছি। নো ওয়ে ডিয়ার, আপনি যদি আমার কথা অনুযায়ী না চলেন এই ভিডিও মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যাবে। তো মিস্টার জুনিয়র, একবার ভেবে দেখুন তো, আপনার এই লজ্জাজনক ভিডিও একবার যদি ভাইরাল হয়ে যায়, আপনার নাম, যশ, খ্যাতি, ক্যারিয়ার, এমনকি আপনার লেখিকা গার্লফ্রেন্ডও হাতছাড়া হয়ে যাবে। নাও ইওর চয়েস। আমার কথা অনুযায়ী চলবেন নাকি ভিডিও ভাইরাল করব? গতকাল রাতে আমার ট্রাউজার খুঁজে পেয়েছিলাম না, তাই লুঙ্গি পরে ঘুমিয়েছিলাম। লুঙ্গিতে আমার দুর্বলতা রয়েছে, আর তুমি আমার সেই দুর্বলতার সুযোগ নিয়েছো। তুমি মোটেও ঠিক করনি সিনিয়র বেবি। রাতে আমার লাগেজ নিতে এসে দেখি যে আপনার লুঙ্গি আকাশে উঠে গেছে। আমিও ভাবলাম আপনার মতো ঘাটতারাকে সোজা করতে এর থেকে ভালো কোনো অস্ত্র আর নেই, ব্যাস ভিডিও করে নিলাম। কিন্তু আপনি তো আমার কথা অনুযায়ী চলবেন না। তার চেয়ে বরং ভিডিওটা আমার ভাইরাল করে দিই, অনেক লাইক কমেন্ট শেয়ার হবে। আপনার ভিডিও ভাইরাল করে আমিও ভাইরাল হয়ে যাব। এক পৌষে কি তো শীত যায় না? আমারও সময় আসবে, তখন আমি তোমাকে ঠিক দেখে নিব। উপস জুনিয়র, বিশ্বাস করো আমিও চাই তুমি আমাকে দেখো। আমি তো তোমাকে বারণ করি না দেখতে। দেখো না, কলিজা ভরে দেখো। খুব মজা লাগছে তোমার, তাই না? অবশ্যই, কি করব বলো? সোজা আঙ্গুলে যখন ঘি না ওঠে তখন আঙ্গুল তো বাঁকা করতেই হয়। রুহানের সাথে এভাবে মজা আর খুনসুটিতে কেটে যায় 1 সপ্তাহ। বিয়ে উপলক্ষে স্কুল থেকে 1 সপ্তাহের ছুটি নিয়েছে মেহরিন। আজ থেকে আবার স্কুলে জয়েন করতে হবে তাকে। মেহরিন তাড়াতাড়ি ওর ফজরের নামাজ পড়ে নিল। রুহানকে অনেকবার ডাকলো কিন্তু উঠলো না। মেহরিন জানে রুহান জেগে জেগে ঘুমানোর ভান করছে যাতে নামাজ পড়তে না হয়। মেহরিন বলল, রুহান খুব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু। সিনেমাতে দেখতাম গাড়ি নিয়ে গাছের সাথে অ্যাক্সিডেন্ট করে নায়ক নায়িকার স্মৃতি হারিয়ে যেত, কিন্তু তোমার কি অতিরিক্ত ঘুমের কারণে স্মৃতিশক্তি হারিয়ে গেল নাকি? তুমি কি ডিলের কথা ভুলে গিয়েছো? এখন থেকে ঠিক 5 মিনিট সময় দিলাম, এর মধ্যে যেন দেখি তুমি মসজিদে চলে গিয়েছো। আমার কথার অবাধ্য হলে জানো তো কি করব? বেশি কিছু করব না বেবি, শুধু ভিডিওটা ভাইরাল হয়ে যাবে। যাচ্ছি তো সিনিয়র বেবি, এত প্যারা দাও কেন? সোজা করে বললেই তো পারো। মেহরিন রুমটা গুছিয়ে কিচেনে চলে গেল। কিচেনে গিয়ে দেখে মীরা বেগম নাস্তা রেডি করছেন। মেহরিন মীরা বেগমকে পিছন থেকে জড়িয়ে ধরে বলল,
গুড মর্নিং আম্মু। গুড মর্নিং টু বেবি। তুমি কিচেনে কেন আম্মু? আমি রান্না করতাম। তুই এই এক সপ্তাহ রান্না করছিস মা? আজকে থেকে তোর আবার স্কুলে জয়েন করতে হবে। এখন রান্না করে আবার দিন ভরে বকবক করতে হবে, অনেক কষ্ট হয়ে যাবে তোর। আমার তো তেমন ক্লাস নিতে হয় না, কিন্তু তোর তো অনেকগুলো ক্লাস নিতে হয়। তাই ভাবলাম আমি রান্না করি, তুই বরং ছুটির দিনে রান্না করিস। ঠিক আছে আম্মু। মেহরিনের নাস্তা সেরে রেডি হয়ে স্কুলে চলে গেল। স্কুলে আসতেই মিয়ানাজ স্যারের সাথে দেখা হয়ে গেল ওর। মিয়ানাজ স্যার বললেন, আরে মেহরিন, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন স্যার? আমার আর ভালো থাকা হলো কই, বাদ দাও আমার কথা। তোমার সংসার জীবন কেমন চলছে? আপনাকে তো বলা হয়েছিল, আসলেন না কেন বিয়েতে? চোখের সামনে নিজের ভালোবাসার মানুষকে অন্যের হাতে দেখার সাহস আমার ছিল না মেহরিন। মানে কি স্যার? কে আপনার ভালোবাসার মানুষ? মিয়ানাজ স্যার মেহরিনের কথায় উত্তর দিয়ে বলল, মেহরিন, চলো আমরা ক্যান্টিনে গিয়ে বসি, যদি তোমার কোনো আপত্তি না থাকে। ক্লাস শুরু হওয়ার এখনো তো দেরি আছে। ঠিক আছে স্যার, চলুন। মিয়ানাজ স্যার আর মেহরিন ক্যান্টিনে গিয়ে বসলো। বেশ বড় ক্যান্টিন এটাই, অনেক মানুষের আনাগোনা হয় এখানেই। স্যার বললেন, মেহরিন, কি খাবে বলো? খালি মুখে তো আর গল্প জমবে না। আমি মাত্রই নাস্তা সেরে এসেছি, এখন কিছুই খাবো না। খাবো না বললে তো হবে না, কিছু একটা খাও। ঠিক আছে, কফি খাওয়াই যায়। তারা দুইজনেই কফি খাচ্ছে আর গল্প করছে। হঠাৎ টেবিলের অপর সাইডে পরিচিত একটা মুখ দেখে থমকে গেল মেহরিন। তার বিশ্বাসই হচ্ছে না ও এখানে, তাও আবার এই অবস্থায়। টেবিলের অপর সাইডে আর কেউ নয়, স্বয়ং তাকিয়া বসে আছে। শুধু তাকিয়া একা নয়, ওর সাথে একটা ছেলেও বসে রয়েছে। দুজন এমন ভাবে চিপকে রয়েছে যেন তারা স্বামী স্ত্রী। কিছুদিন আগে স্বামীরা তাকে দেখিয়েছিল তাকিয়ার ছবি, যার কারণে চিনতে অসুবিধা হয়নি যে এটাই তাকিয়া। তার মানে মেয়ের সন্দেহই ঠিক, তাকিয়া সুইসাইড করার মিথ্যা নাটক করে রুহানের থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিয়েছে, আর রুহান সেটাই বুঝতেও পারেনি। মেহরিন মনে মনে ভাবলো, আম্মু ঠিকই বলেছিল, রোহানটা বড্ড অবুঝ। বয়সের দিক থেকে পরিপক্ক হয়েছে, কিন্তু বুদ্ধি বাড়েনি। মেহরিন ও ঝটপট কয়েকটা পিক তুলেও নিল তার জুনিয়র বরের লেখিকা গার্লফ্রেন্ডের। কিন্তু একটা বিষয় তো কিছুতেই বুঝতে পারছে না ও। মেহরিন যতটুকু জানে তাকে একজন বড়লোক বাবার মেয়ে, ওর তো টাকা পয়সার কোনো অভাব থাকার কথা না। তারপরেও তাকে রোহানের থেকে কেন মিথ্যে কথা বলে টাকা নেয়? কি এমন কারণ থাকতে পারে? এ কি মেহরিন, কফি খাচ্ছ না কেন? ঠান্ডা হয়ে যাবে তো। এই যে খাচ্ছি তো। তোমাকে কোনো কারণে চিন্তিত লাগছে, কি হয়েছে মেহরিন? আমাকে বন্ধু মনে করে বলতে পারো। কিছু না স্যার, আজকে নবম শ্রেণীতে আমার জাবেদার ক্লাস নিতে হবে। বাসা থেকে প্রিপারেশন নিয়ে আসিনি, তাই ভাবলাম ঠিক মতো পারবো তো ক্লাস নিতে। তুমি বরং এখন বইয়ের পাতায় একটু চোখ বুলিয়ে নাও, আমার এক্ষুনি ক্লাস শুরু হবে। আসছি আমি এখন, বাই। ঠিক আছে স্যার। মেহনাজ স্যারের সাথে কথা বলতে বলতে টেবিলের অপর সাইডে কখন যে ফাঁকা হয়ে গেছে বুঝতেই পারেনি মেহরিন। ও শিট, সাপুরে বিন বাজানোর আগেই সাপ হাতছাড়া হয়ে গেল। কোনো ব্যাপার না, গর্ত খুঁড়ে কিভাবে সাপ বের করতে হয় এই মেহেরিন খুব ভালো করেই জানা আছে। ক্যাশ কাউন্টারে বিল পেমেন্ট করতে গিয়ে শুনে মেহনাজ স্যার বিল পরিশোধ করে গিয়েছে। তখন মেহরিন কাউন্টারের লোকটাকে জিজ্ঞাসা করলো, আঙ্কেল, 4 নাম্বার টেবিলে যারা বসেছিল আপনি কি তাদেরকে চেনেন? আমি তো খেয়াল করিনি মা। আচ্ছা, তুমি 2 মিনিট অপেক্ষা করো, আমি সিসি ক্যামেরা চেক করে বলছি। ঠিক আছে আঙ্কেল। মা, এই মেয়েটার নাম তাকিয়া, আর সাথে ওর হাজবেন্ড রিয়ান। কিছুদিন আগে এদের বিয়ে হয়েছে। তাকিয়ার বাবা আমার পরিচিত, আমি উপস্থিত ছিলাম ওদের বিয়েতে। মেহরিন ক্যান্টিন থেকে বেরিয়ে সোজা ক্লাসে চলে গেল, কিন্তু ক্লাসে মনোযোগ দিতে পারছে না ও। তাকিয়ার ব্যাপারটা তার মস্তিষ্কে গেঁথে গেছে। মেহরিন ভেবেছিল সাধারণ স্বাভাবিক, কিন্তু এখন তো দেখছি সাক্ষাৎ কাল নাগিনি। তাজা একটা বর থাকতেও মেহরিনের ভোলা ভালা জুনিয়র বরের থেকে টাকা হাতিয়ে নিয়েছে। ব্যাপারটা কেমন একটা এক ফুল রুমালি টাইপের হয়ে গেল না? তাকিয়ার ব্যাপারটা নিয়ে ছক কষেছিল মেহরিন। এর মধ্যে স্টুডেন্টরা বলে উঠল, ম্যাম, আমরা জাবেদার ডেবিট ক্রেডিট হিসাবটা কিভাবে নির্ণয় করব বুঝতে পারছি না। সমস্যা নেই, আমি বুঝিয়ে দিচ্ছি। হিসাব 5 প্রকার, এইটা নিশ্চয়ই তোমরা জানো। 5 প্রকার হিসাব হলো সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, আয়, ব্যয়। এর মধ্যে সম্পদ আর ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, আর হ্রাস পেলে ক্রেডিট। অপরদিকে দায়, মালিকানা সত্ত্ব, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট, আর হ্রাস গেলে ডেবিট। তারপর মেহরিন সবাইকে জাবেরা বুঝিয়ে দিল।
লাঞ্চের পর আরো 2টা ক্লাস শেষ করে মেহরিন আর মীরা বেগম বাসায় চলে আসলেন। রুমে এসে মেহরিনের দিকে রুহান ল্যাপটপ নিয়ে কাজ করছে। মেহরিন বলে, রুহান, আমার জন্য এক গ্লাস ঠান্ডা শরবত করে নিয়ে আসো তো, খুবই ক্লান্ত লাগছে। একটু তাড়াতাড়ি যাও, আমি ততক্ষণে ফ্রেশ হয়ে আসি। আমাকে বলছো? আমার কি দ্বিতীয় বর আছে যে তাকে বলবো? আমি নিজে কখনো জগ থেকে গ্লাসে পানি ঢেলে খাই না, আর তোমাকে আমি শরবত করে এনে খাওয়াবো? হাউ ফানি। রুহান, তোমাকে কিছু দেখানোর আছে আমার। আমার কিছু দেখা লাগবে না সিনিয়র বেবি। তোমার কিছু দেখানো মানে আমার মান সম্মান নিয়ে টানাটানি করা। তার থেকে বরং আমি তোমার জন্য শরবত করে নিয়ে আসছি। এই তো বউয়ের বাধ্য গুলুমুলু বর, একটা গাল টেনে দিয়ে বললাম। এই একদম আমার গাল টানবে না, বিরক্ত লাগে এটা আমার। আমার সেই ছোটবেলার অভ্যাস, বাচ্চাদের দেখলে গাল টানতে না পারলে ভালো লাগে না। এটাকে আদর করা বলে, বুঝলে? লাগবে না আমার এমন আদরের। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি শরবত নিয়ে আসো। মেহরিন ফ্রেশ হয়ে এসে দেখে রুহান সত্যি সত্যি শরবত নিয়ে এসেছে। এই নাও তোমার শরবত। এখন আবার মুখে তুলে খাইয়ে দিতে বলো না যেন। অবশ্য তুমি চাইলে দিতে পারো, আমি কিছু মনে করব না। তুমি ভেবো না সিনিয়র বেবি, আমি তোমাকে ভালোবেসে শরবত করে নিয়ে আসছি। শুধুমাত্র ভিডিওটার জন্য ব্ল্যাকমেলের শিকার হয়ে আমাকে এত কিছু করতে হচ্ছে। তোমার মতো কত ঘাটতারা পোলাপাইন এক চুটকিতে সোজা করে দিয়েছি, আর তুমি কিনা বাসর রাতে আমার ঘরে ছুরি চালিয়ে দিয়েছিলে। সত্যি রুহান, তোমার সাহসের প্রশংসা করতে হয়। তুমি যার কারণে আমার গলায় ছুরি ধরেছিলে, তোমার সেই লেখিকার গার্লফ্রেন্ড যে বিবাহিত, তুমি কি জানো? তাকিয়ার বিয়ের কথা জানার পরেও রুহানের মধ্যে কোনো প্রতিক্রিয়া লক্ষ্য করা গেল না। মেয়েদের তো ভেবেছিল হয়তো গার্লফ্রেন্ডের বিয়ের সংবাদে বেচারা কান্নাকাটি করে রুমের মধ্যে হাঁটু পানি বানিয়ে দিবে, বাট সেই রকম কিছু একটা হলো না। তুমি কিভাবে জানলে? আর তুমি যে সত্য কথা বলছো তারও তো কোনো প্রুফ নেই। প্রুফ আছে রুহান, এতটা কাঁচা খেলোয়াড় আমি নই। আমি জানতাম মুখের কথায় তুমি বিশ্বাস করবে না, তাই প্রমাণ সঙ্গে করে নিয়ে আসছি। লুক এট দ্য ফোন। প্রথমত, স্বামী স্ত্রী না হলে কখনো কেউ এইভাবে চিপকে থাকবে না। আর দ্বিতীয়ত, এই রেকর্ডটা যা আমি ক্যাশ কাউন্টারে আঙ্কেলের মুখে শুনেছি। দেখো রুহান, অনেক হয়েছে, আর নয়। তোমাকে আমি বারবার বলছি, তাকিয়ে ভালো মেয়ে নয়, ওর থেকে ফিরে এসো প্লিজ। আমি বলছি না আমাকে ভালোবাসার জন্য, স্ত্রীর মর্যাদা দেওয়ার জন্য তুমি তাকিয়ার থেকে ফিরে এসো। এসবের কোনো প্রয়োজন নেই আমার, তবুও তুমি তাকিয়ার থেকে ফিরে এসো। এটাই শুধু আমার একার নয়, আম্মুরও অনুরোধ। সরি, আমি তোমাদের অনুরোধ রাখতে পারবো না। আমি চাইলেও তাকিয়া আমাকে মুক্তি দেবে না। আমার যে তাকিয়ার কাছে হাত পা বাঁধা রয়েছে। কেন রুহান? চুপ করে থেকো না রুহান, আমি কিছু জিজ্ঞেস করছি। আমি বলতে পারবো না সিনিয়র বেবি। চুপ করে থাকা কোনো সমস্যার সমাধান নয়। তোমার জন্য প্রতিনিয়ত আম্মু কষ্ট পাচ্ছে। আমি চোখের সামনে আম্মুর কষ্ট সহ্য করতে পারবো না। তুমি প্লিজ বলো রুহান। এরপর রুহান যা বলল তা শোনার জন্য মেহরিন মোটেও প্রস্তুত ছিল না। তাকিয়ার সত্য উদ্ঘাটন করতে এসে যে এত বড় একটা সত্যের মুখোমুখি হবে তা কখনোই ভাবতে পারেনি মেহরিন। আজ থেকে 8 বছরের আগের ঘটনা। আমি তখন নতুন নতুন ড্রাইভিং শিখেছি। ডিসেম্বরে আমার পরীক্ষা শেষ করে আমরা ফ্রেন্ড সার্কেলের সবাই মিলে গ্রামে ঘুরতে যাই আমার দাদু বাড়ি। আমাদের ফ্রেন্ড সার্কেলে তাকিয়া সহ আরো 2টা মেয়ে ছিল। গ্রামের পরিবেশ আসলেই ভিন্ন। আমরা শহরে 4 দেয়ালের বন্দি থেকে সেই ভিন্নতা অনুভব করতে পারি না। গ্রামে ভোরবেলা পাখির কিচিরমিচির শব্দ, দূর থেকে মক্তবের বাচ্চাদের কুরআন তেলাওয়াতের মধুর কণ্ঠে ঘুম ভেঙে যায়। শহরের মতো গ্রামে ঝর্ণা নেই, আছে পুকুর যেইখানে মুক্ত হাঁসের মতো সাঁতরে বেড়ানো যায়। গ্রামে বিদ্যুতের আনাগোনা নেই, আছে আকাশ ভরা জ্যোৎস্না। আর রান্নার কথা না বললেই নয়, এইখানে মাটির উনুনে রান্না করা হয়, যার স্বাদ শহরের গ্যাসের চুলায় রান্না করা খাবারের স্বাদকে হার মানিয়ে দেয়। এইভাবে মজার মজার খাবার, গ্রামীণ পরিবেশ, হাসি ঠাট্টা, মজা। খুনসুটিতে কখন যে গ্রাম থেকে বিদায় নেওয়ার সময় হয়ে যায় বুঝতে পারিনি। গ্রামে সাধারণ ঘোল পাওয়া যায় যা অনেকটা নেশা জাতীয়। গ্রাম থেকে ফেরার পথে আমরা সবাই মজার ছলে ঘোল খাই, যা আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। সেই ভুল প্রতিনিয়ত কুড়ে কুড়ে খাচ্ছে আমাকে। দিন শেষে আমার মনে হয় আমি অপরাধী, আমার অপরাধের কোনো ক্ষমা নেই। এইটুকু বলে রুহান গ্লাসে রাখা শরবত খেয়ে নিল। মেহরিন স্পষ্ট বুঝতে পারছে রুহানের কণ্ঠ কেঁপে উঠেছে। মেহরিন বলল, তারপর কি হলো? তুমি কি এমন করলে তার জন্য নিজের কাছে নিজে অপরাধী হয়ে আছো? খুন মানে কি? মানে আমি খুন করেছি। হ্যাঁ, আমি একটা খুনি। আমার জন্য 2টা প্রাণ শেষ হয়ে গেছে।
আর সেই খুনের ঘটনা ধামাচাপা দিতেই তাকিয়া আমাকে ব্ল্যাকমেইল করে আমার থেকে টাকা নেয়। রুহান প্লিজ হেয়ালি না করে বলো তারপর কি হয়েছিল। ঘোল খাওয়ার কারণে আমার মধ্যে অনেকটা নেশা প্রভাবিত হয়। শহরের মধ্যে প্রবেশ করতেই ফ্রেন্ড সার্কেলের সবাই যার যার গন্তব্যস্থলে নেমে যায়, আর তাকিয়ার বাসা আমার বাসার কাছাকাছি হওয়ায় তাকিয়া থেকে যায়। গাড়ি চলছিল আপন গতিতে। হঠাৎ আমার মাথা ঘোরাতে শুরু করে, চোখ মুখ ঝাপসা হয়ে আসে। অতিরিক্ত ঘোল খাওয়ার প্রভাবে একসময় জ্ঞান হারিয়ে ফেলি। কিন্তু আমার এইটুকু মনে আছে, জ্ঞান হারানোর আগে আমি বেসামালভাবে গাড়ি ড্রাইভ করছিলাম, আর হুট করে কালো রঙের একটা গাড়ি আমার গাড়ির সামনে চলে আসে। এরপর কি হয়েছিল আমি জানি না। জ্ঞান ফেরার পর তাকিয়া বলেছিল আমার জন্য নাকি ওই গাড়িতে থাকা 2টো প্রাণ শেষ হয়ে গেছিল। ঘটনার আকস্মিকতায় আমি অনেকটা ঘাবড়ে যাই। তাকিয়া বারবার পুলিশকে সবটা বলে দেওয়ার হুমকি দিচ্ছিল। আমি তাকিয়াকে হাত জোর করে বলি ও যেন বিষয়টা ধামাচাপা দিয়ে রাখে, না হলে আমার ক্যারিয়ার শেষ হয়ে যেত। মম ড্যাড মানসিকভাবে খুবই আঘাত পেত, কিন্তু তাকিয়া শর্ত দেয় ওকে ওর চাওয়া অনুযায়ী টাকা দিতে হবে। আমিও নিজেকে বাঁচাতে তাকিয়ার শর্তে রাজি হয়ে যাই, যার ফলস্বরূপ তাকিয়া বলা মাত্র ওর অ্যাকাউন্টে আমার টাকা ট্রান্সফার করতে হয়। রুহানের কথা শুনে মেহরিন যেন পাথর হয়ে গিয়েছে। মেহরিনের পুরনো অতীত আবারও তার সামনে এসে দাঁড়িয়েছে। তার মানে রুহানের কথা অনুযায়ী সেদিন ট্রাকে আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়নি, স্বয়ং রুহানের কারণে আমার আব্বু আম্মুর মৃত্যু হয়েছে। হ্যাঁ, রুহান আমার বাবা মায়ের খুনি, আর আমি কিনা আমার বাবা মায়ের খুনির সাথে সংসার পেতে বসেছি। হঠাৎ করে কেমন জানি অস্বস্তি হয়ে মাথা ঘুরে উঠল মেহরিনের। মেহরিন পড়ে যেতেই রুহান তাকে ধরে ফেলল। সিনিয়র বেবি, কি হলো তোমার? তুই স্পর্শ করবি না আমাকে, তুই একটা খুনি। কি বলছো কি তুমি? সেদিন তোর ফুর্তি করার জন্য অ্যাক্সিডেন্ট আর কারণ নয়, স্বয়ং আমাদের গাড়িতে হয়েছিল। ভাগ্যক্রমে আমি বেঁচে গেলেও আমার বাবা মা বেঁচে ফেরেনি। সরি ফর এভরিথিং। সরি বললেই সব কিছু সমাধান হয়ে যায় না। আমি তোকে ক্ষমা করে দিলেই কি তুই পারতি আমার বাবা মাকে ফিরিয়ে দিতে? পারবি আমার বাবা মায়ের থেকে হারিয়ে যাওয়া ভালোবাসা ফিরিয়ে দিতে? বাবা মা মারা যাওয়ায় মামির কাছে দিন রাত অত্যাচারের শিকার হয়েছি, এমনকি আশ্রিতা ছিলাম বলে বিয়ের আসর থেকে বর চলে গিয়েছিল। পারবি সেই অপমান ফিরিয়ে নিতে? মেহরিনের কথাগুলো বলতেই রুহান তার পা জড়িয়ে ধরল। এ কি, তুই আমার পায়ে হাত দিয়েছিস কেন? পা ছাড় বলছি। আমি তোকে না মারলেও তুই আমার স্বামী, স্বামী হয়ে স্ত্রীর পায়ে হাত দেওয়াটা বেমানান দেখায়। তুমি আমাকে ক্ষমা না করা পর্যন্ত আমি তোমার পা ছাড়িনি। সিনিয়র বেবি, তুমি আমাকে যে শাস্তি দিবে আমি মাথা পেতে নিব, তবু তুমি আমাকে ক্ষমা করো। তুই যা করেছিস আদৌ কি তুই ক্ষমার যোগ্য? বলছি তো আমার ভুল হয়েছে। এই ভুলে প্রতিনিয়ত আমি নিজেও শেষ হয়ে যাচ্ছি। কিন্তু তুমি কিভাবে শিওর হলে ওইটা তোমাদেরই গাড়ি ছিল? কারণ কালো গাড়িতে আমরা ছিলাম, আর 2জন লোক আমার বাবা মা ছিল। তুই যা তো এখান থেকে, ভালো লাগছে না আমার, আমাকে একটু একা থাকতে দে। মেহরিনকে এই অবস্থায় দেখে রুহানের মোটেও ভালো লাগছে না, কষ্ট হচ্ছে মেহরিনের জন্য। ওর এই অবস্থার জন্য রুহান কি নিজেকে দায়ী করছে? রুহান ভাবতে লাগলো কিভাবে মেহরিনের মন ভালো করা যায়। পরক্ষণেই মনে হলো মেহরিনের তো বিরিয়ানি খুব পছন্দের, বিরিয়ানি দেখে নিশ্চয়ই একটু মন ভালো হবে। যদিও মেহরিনের সামনে দাঁড়ানোর কোনো মুখই নেই, রুহানের তবুও একটু তো চেষ্টা করতে পারে মেয়েটার মন ভালো করার। কিন্তু রুহান রান্না জানা তো দূরের কথা, কখনো কিচেনেও যায়নি। পরক্ষণেই মনে হলো ইউটিউব তো আছেই, ইউটিউব থেকে শিখে রান্না করবে। কিন্তু কথাই আছে না, অভাগে যেদিকে যায় সেদিকে জল শুকিয়ে যায়। রুহানেরও ওই একই অবস্থা হয়েছে। এমন ইউটিউবের ভিডিও প্লে করতে গিয়ে বুঝতে পারলো কারেন্ট নেই, যার কারণে ভিডিও প্লে হচ্ছে না। বেচারা কি করবে কিছু বুঝে উঠতে না পেরে তার মমের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, মম, বিরিয়ানি কিভাবে রান্না করতে হয়? কেন, তুই জেনে কি করবি? রান্না করব। সিরিয়াসলি? এত প্রশ্ন কেন করছো? বললে বলো, না বললে নাই। আরে এত রেগে যাচ্ছিস কেন? তোর যে বিরিয়ানি খেতে মন চাইছে আমাকে বলতে পারতিস, আমি রান্না করে দিতাম। আমি খাওয়ার জন্য রান্না করছি না। তাহলে কার জন্য রান্না করতে চাচ্ছিস? তাকিয়ার জন্য? না, তোমার একমাত্র সিনিয়র বৌমার জন্য। মানে কি, আমি ঠিক শুনছি তো? হ্যাঁ মম, জোর করে বিয়ে দিয়েছো সিনিয়র একটা বেবির সাথে, যে কিনা শ্রেয়াস আবরার রুহানকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে। এখন আবার তার পুরনো কথা মনে করে মন খারাপ হয়েছে, তাই তার মন ভালো করার জন্য আমার এই সূক্ষ্ম প্রচেষ্টা। আচ্ছা ঠিক আছে,
আমি বলছি তুই নোট করে নে। অবশেষে দীর্ঘ প্রচেষ্টার পর রোহান সক্ষম হলো বিরিয়ানি রান্না করতে। একটা প্লেটে বিরিয়ানি, ডিম, সালাদ সাজিয়ে রুমে নিয়ে এলো। রুমে এসে দেখে মেহরিন শুয়ে রয়েছে। সিনিয়র বেবি, আবার কেন এসেছিস? খুব তো কান্নাকাটি করলে, এবার ওঠো তো। তুই আমার সামনে আসবি না রুহান। যতবার তুই আমার সামনে আসবি ততবার আমার বাবা মায়ের চেহারা আমার চোখের সামনে ভেসে উঠবে, আর আমার ততবার মনে হবে আমি একটা বউ। তুমি আমাকে যা মন চাই বলো, তবুও উঠে দেখো তোমার জন্য কি নিয়ে আসছি। মেহরিন উঠে রুহানের দিকে হাতের দিকে তাকিয়ে রুহানের গায়ে ঠাস ঠাস করে চর বসিয়ে দিল। মারলে কেন সিনিয়র বেবি? মেহরিনের কি হলো কে জানে, রুহানকে সাথে সাথে জড়িয়ে ধরল। আমি কি তোকে বলেছি আমার জন্য হাত পুড়িয়ে বিরিয়ানি রান্না করতে? হাতের কি অবস্থা করেছিস, ফোসকা পড়ে যাবে তো। তুই একটু দাঁড়া, আমি মলম নিয়ে আসছি। মলমের কোনো প্রয়োজন নেই, তোমার জন্য হাত পুড়িয়ে রান্না করলাম। কই একটু মিষ্টি মিষ্টি কথা বলবে তা নয়তো দিলে ঠাস ঠাস করে চর বসিয়ে। এজন্যই কথাই বলে, যার জন্য করলাম চুরি সেই বলে চোর। আমি তো তোকে চুরি করতে বলিনি। তুই একবারই চুরি করতে গিয়েছিস কেন? তোমার মুখে তুই তোকারি শুনতে বেমানান লাগে, প্লিজ তুই করে বলো না। ও মা, এই দেখি ভূতের মুখে রাম রাম। তুই তুকারি বলাকে শুরু করেছিল শুনি। ভুলে গেছিস বাসরাতের কথা? চেনা না জানা না অপরিচিত একটা মেয়ের সাথে অভদ্রের মতো তুই তুকারি করেছিলি। বারবার বাসরাতের কথা তোলো কেন? আকিয়ার ব্যাপারে তো সবটাই বললাম। ও হয়তো ভেবেছিল আমার বিয়ে হলে ওকে ওর প্রয়োজন অনুযায়ী টাকা দিব না, যার কারণে ও সুইসাইডের মিথ্যে নাটক করেছিল। আর সব মিলিয়ে আমার মাথায় আগুন জ্বলছিল, যার কারণে তোমার সাথে খারাপ ব্যবহার করেছিলাম। তার মানে তাকিয়া তোমার গার্লফ্রেন্ড নয়? না, ও আমার ক্লাস ফ্রেন্ড ছিল। ওর মতো ঠকবাজ অর্থলোভী মেয়ে কখনো আমার গার্লফ্রেন্ড হওয়ার যোগ্যতা রাখে না। আমার প্রথম প্রেম, ভালো লাগা, ভালোবাসা সাইফাতুল মুনতাহা। যদিও আমি জানি না সে আমার সিনিয়র না জুনিয়র, কালো না ফর্সা, লম্বা না খাটো। ইনফ্যাক্ট তার সাথে কখনো আমার কথাও হয়নি। তাকে না দেখেই ভালোবেসেছি। যদিও তার মতো এত বড় একজন লেখিকা আমার মতো সাধারণ ছেলেকে ভালোবাসবে না, তবু তার অসাধারণ প্রতিভা, তার ব্যক্তিত্ব, তার আচরণ ব্যবহার আমাকে বাধ্য করেছে তাকে ভালোবাসতে। আমি জানি সব ভালোবাসা পূর্ণতা পায় না, তেমনি আমিও দূর থেকে তাকে ভালোবেসে যাব। তাহলে তুমি যে বলেছিলে তাকিয়া তোমার গার্লফ্রেন্ড, এমনকি আম্মুও বলেছিল? তাকিয়া সব জায়গাতেই ওকে আমার গার্লফ্রেন্ড বলে পরিচয় দিত, এমনকি আমাকেও বাধ্য করেছিল ওকে আমার গার্লফ্রেন্ডের পরিচয় দিতে। আমিও নিজেকে বাঁচাতে তাকিয়ার কথা অনুযায়ী চলতে বাধ্য হয়েছি। আর 2 দিন ধরে তাকিয়ার সাথে কোনো প্রকার যোগাযোগ করতে পারছি না, ওর ফোন বন্ধ। এখন এত কথা না বলে ঝটপট বিরিয়ানি খেয়ে নাও দেখি, ঠান্ডা হয়ে গেলে বিরিয়ানি স্বাদ পাবে না। তুমি খেয়েছো? খাওয়ার আর সময় পেলাম কই? তাছাড়া তুমি যে কথা সাথে থাপ্পড় খাইয়েছো, এমনিতেই পেট ভরে গেছে। আপাতত 1 সপ্তাহ না খেলেও চলবে। আমি তো তোমার বাবা মাকে ইচ্ছা করে মারিনি। আর আমি শিওর জানিও না আসলে কি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল নাকি সবটাই সাজানো নাটক। কারণ আমি নেশার ঘোরে ডুবেছিলাম। তাকিয়া আমাকে যেভাবে বলেছিল আমি সেইভাবে বিশ্বাস করে নিয়েছিলাম। সরি, আসলে আমি সত্যটা না জেনে বুঝে তোমাকে অনেক কথাই শুনিয়েছি। আমার প্রথম থেকে সন্দেহ ছিল আমার বাবা মায়ের মৃত্যু অ্যাক্সিডেন্টে হয়নি, তাদেরকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। আর আমার ধারণাটাই সত্যি হয়েছে। সেদিন তোমার গাড়িতে আমার বাবা মায়ের অ্যাক্সিডেন্ট হয়নি। আমার মনে হয় তাকিয়া তোমাকে ঘোলের সাথে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে খাইয়েছিল, কারণ ঘোল খেলে এতটাও নেশা হয় না। এর পেছনে নিশ্চয়ই তাকিয়ার কোনো হাত রয়েছে, আর যেখানে তুমি শুধুমাত্র দাবার গুটি হিসেবে ব্যবহৃত হয়েছো। কিছুক্ষণ আগেই তো বললে আমি তোমার বাবা মায়ের খুনি, আর এখনই বলছো আমি কিছু করিনি। কিন্তু তুমি এত কিছু জানলে কিভাবে? বিয়ের 1 দিন আগে আমার ফোন পানিতে পড়ে নষ্ট হয়ে যায়। এতদিন ফোন সার্ভিসিং এ ছিল। আজ যখন ফোন পুনরায় চালু করলাম তখন এই মেসেজগুলো দেখে বুঝতে পেরেছি আমার বাবা মায়ের খুন মেসেজের অপর পাশের ব্যক্তি করেছে, আর যার সাথে তাকিয়াও জড়িত রয়েছে। দেখো বিয়ের দিনের মেসেজে লেখা, তোমাকে আমি কিছুতেই অনুরোধে দিব না টিয়া পাখি। তোমাকে পাওয়ার জন্য এত পরিশ্রম করেছি, সেই পরিশ্রম কিছুতেই ব্যর্থ হতে পারে না। বিয়ের রাতের মেসেজ, আমি ব্যর্থ হয়ে গেলাম, পারলাম না বিয়েটা আটকাতে।
আমি চেয়েছিলাম তোমার বিয়ে ভেঙে দেওয়ার পর সবাই যখন তোমার থেকে আঙুল তুলবে ঠিক তখন আমি ভালো মানুষ সেজে তোমার সামনে যাব, তোমাকে বিয়ে করে আমার করে নিব। কিন্তু আমার সব প্রাণ ভেস্তে দিয়ে কোথার থেকে যেন ওই বুড়িটা কচির ছেলে নিয়ে উদয় হলো আমার বুকে আগুন জ্বালিয়ে দিয়ে। তুমি হয়তো এতক্ষণে বাসরে মগ্ন হয়ে আসো। বিশ্বাস করো পাখি, আমার কলেজে ছিঁড়ে যাচ্ছে। মনে হচ্ছে তোমার ওই জুনের পরকে ঠিক সেভাবে মৃত্যু দেই যেভাবে তোমার বাবা মাকে দিয়েছিলাম। আরে বাহ, এ তো দেখছি তোমার সাইকো প্রেমিক। প্রেমিকার জন্য বাবা মাকে খুন, ভাবা যায় কত ভালোবাসে তোমাকে। এ কি সিনিয়র বেবি, তুমি কান্না করছো কেন? আমি তো মজা করছিলাম। দেখো, যা হবার তা তো হয়ে গিয়েছে। আমরা এখন চাইলেও আঙ্কেল আন্টিকে ফিরিয়ে নিয়ে আসতে পারবো না, কিন্তু আঙ্কেল আন্টির খুনকে বের করে ঠিক শাস্তি দিতে পারবো। তুমি চিন্তা করো না সিনিয়র বেবি, আমি আছি তোমার সাথে। আর তাকিয়ার সাথেও, ও আমার অনেক বোঝাপড়া বাকি আছে। এখন ঝটপট চোখের পানি মুছে তাড়াতাড়ি খেয়ে নাও তো। তুমিও তো খাওনি, আর হাতের যা অবস্থা মনে হয় না হাত দিয়ে খেতে পারবে। হা করো, আমি খাইয়ে দিই। খাওয়া দাওয়া শেষ করে রুহানের কল আসায় রুহান বাইরে চলে গেল, আর মেহেরিন আম্মুর রুমে গিয়ে স্কুলের বিষয়ে আলোচনা করতে লাগলো। রাতে ঘুমাতে এসে মেহেরিন দেখলো রুহান সোফায় ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। বিয়ের পরে দিন থেকে মেহেরিন রুহান একই রুমে থাকলেও একই বিছানায় থাকে না। মেহেরিন বিছানায় থাকে আর রুহান সোফাতে, কিন্তু এখন হালকা হালকা শীত শুরু হয়েছে। রুহানের সোফায় ঘুমাতে বেশ কষ্টকর হয়ে যাবে বুঝতে পেরে মেহেরিন রুহানকে বলল, রুহান তুমি বিছানায় শুয়ে পড়ো, আমি বরং সামিয়ার কাছে বা অন্য কোনো রুমে ঘুমিয়ে পড়বো। এত বড় একটা বিছানা থাকতে তুমি অন্য রুমে কেন যাবে সিনিয়র বেবি? তুমি যদি চাও আমরা বেড শেয়ার করতেই পারি। আর ইউ শিওর? ইয়া। ফ্রিতে সার্কাস দেখতে হবে না তো? একদমই না, আজকে ট্রাউজার পরেছি, সো সার্কাস দেখানোর কোনো চান্সই নেই। ঠিক আছে, তুমি শুয়ে পড়ো। আগামীকাল আমার ফিনান্স ক্লাস আছে, আমি বইয়ের পাতায় একটু চোখ বুলিয়ে নিয়ে তারপর ঘুমাতে যাব। ঠিক আছে, গুড নাইট সিনিয়র বেবি। এই দাঁড়িয়ে যাও। আবার কি হলো সিনিয়র বেবি? তুমি যে শুতে যাচ্ছ মশারি কে টানাবে? এতদিন তো তুমি টানিয়েছো, তাহলে আজ প্রশ্ন উঠছে কেন? এতদিন আমি বিছানায় একা ছিলাম, তাই মশারিও আমি টানিয়েছি। আজকে থেকে যেহেতু তুমিও থাকবে, তাই সপ্তাহে 4 দিন আমি মশারি টানাবো আর বাকি 3 দিন তুমি টানাবে। সো তাড়াতাড়ি মশারি টানিয়ে শুয়ে পড়ো। আর হ্যাঁ, তোমার মুখে যেন আর কখনো সাইফাতুল মুনতাহা নামটা না শুনি। বিয়ে হয়েছে, এখন নজর ঠিক করতে শেখো প্রিয়। আমি নজর ঠিক করব, আর তুমি ওই সাইকোর সাথে ইটিস পিটিস করবে, তাই তো? হোয়াট ডু ইউ মিন বাই ইটিস পিটিস? ওই সাইকোকে তো আমি ঠিক খুঁজে বের করব। আমার থেকে বাবা মাকে কেড়ে নিয়েছে, আমাকে এতিম বানিয়ে দিয়েছে। এত সহজে আমি ওকে ছেড়ে দেবো ভাবছো? কখনোই না। মেহেরিন সবে ফিনান্স বইটা চোখ বুলিয়ে হঠাৎ মেসেজে টুক শব্দে ধ্যান ভেঙে গেল। সেই সাইকোর নাম্বার থেকে একটা মেসেজ আর একটা ছবি এসেছে। ছবিটা স্পষ্ট দেখা যাচ্ছে না। মেসেজে লেখা ছিল, টিয়া পাখি, খুব শীঘ্রই তোমাকে আমার জন্য আবারও লাল শাড়ি পরতে হবে। তোমার আর আমার মাঝে কোনো থার্ড পার্সনকে আমি এলাও করবো না। তোমার এই জুনিয়র বয়েরও ঠিক এই ছবিটার মতো হাল করবো। মেহেরিনের হাত পা কাঁপছে। কি এমন ছবি হতে পারে? ফোনের স্ক্রিনে ছবিটা শো করার সাথে সাথেই এক পলক ছবির দিকে তাকিয়ে মেহেরিন এক চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে নিচে পড়ে গেল। রুহানের সবে মাত্র চোখ লেগে আসছিল। হঠাৎ মেহেরিন চিৎকারে তড়িঘড়ি করে উঠে দেখে মেহেরিন মেঝেতে অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে। রুহান কি করবে বুঝে উঠতে পারছে না। এত রাতে মমকে ডাকাও ঠিক হবে না ভেবে নিজেই মেহেরিনের কাছে গেল। সিনিয়র বেবি, কি হলো তোমার? কিছুক্ষণ আগেও তো ভালো ছিলে, হঠাৎ কি হয়ে গেল? রুহান মেহেরিনের মুখে পানির ছিটা দিতে 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 ভাবলো, সিনেমায় দেখতাম নায়িকারা প্রেগনেন্ট হলে অজ্ঞান হয়ে পড়ে যেত। ও মাই গড, তার মানে কি সিনিয়র বেবি প্রেগনেন্ট হয়ে গেল? রুহানের এমন আকাশ কুসুম ভাবনার মধ্যে মেহেরিনের জ্ঞান ফিরল। সিনিয়র বেবি, ঠিক আছো তুমি? কি হয়েছিল তোমার? হঠাৎ করে জ্ঞান হারালে কেন? কাটা হাত রুহান। কিসের কাটা হাত? আর কোথায়? ওই সাইকো একটা কাটা হাতের ছবি পাঠিয়েছে। আর ওই কাটা হাত আর কারণ নয়, স্বয়ং আমার আম্মুর অনামিকা আঙুলের যে আংটিটা দেখছো, এইটা আমার জমানো টাকা দিয়ে আম্মু আব্বুর বিবাহ বার্ষিকীতে আম্মুকে আমি গিফট করেছিলাম। আমার মনে আছে, আমরা যেদিন ট্যুরে যাওয়ার জন্য বের হয়েছিলাম, তখন আম্মু এই আংটিটা পরেছিল। এরপর মেহেরিন আর কিছুই বলতে পারলো না। বলার আগেই ওই সাইকোর নাম্বার থেকে কল আসলো। মেহেরিন কল রিসিভ করতেই ফোনের অপর প্রান্ত থেকে মিহি একটা কণ্ঠস্বর ভেসে আসলো। হয়তো লোকটা ভয়েস চেঞ্জ করে কথা বলছে, যাতে মেহেরিন চিনতে না পারে। এতক্ষণ নিশ্চয়ই বুঝতে পেরেছো
কাটা হাতটা আমার শাশুড়ি মানে তোমার আম্মুর। বিশ্বাস করো পাখি, আমি তোমার আব্বু আম্মুকে মারতে চাইনি, কিন্তু কি করতাম বলো? তাদেরকে বারবার বোঝানোর পরেও তারা বুঝতে চায়নি। তারা তো তোমাকে আমার হতে দিতেই চায়নি, তাই তো তাদের এই করুণ পরিস্থিতির শিকার হতে হলো। খুব শীঘ্রই তোমার এই জুনের পরেরও এমন অবস্থা হবে। তোমার আর আমার মাঝে যে আসবে তার ঠিক এই অবস্থাই হবে। কে আপনি? কাপুরুষের মতো লুকিয়ে রয়েছেন কেন? সাহস থাকলে সামনে এসে চোখে চোখ রেখে কথা বলুন, আমিও আপনার সাহস দেখতে চাই। উফ পাখি, তোমার সেই রাগ যে ঠিক আগের মতোই রয়ে গেছে। হ্যাঁ আসবো তো পাখি, খুব শীঘ্রই তোমার সামনে আসবো, তবে বিয়ের শিরোনি মাথায় পাখি পরে। কিন্তু তার আগে তোমার জুনের পরকে তার নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিতে হবে। তো তোর সেই চা কখনোই পূরণ হবে না। রুহানের গায়ে হাত তোলা তো দূরের কথা, ওর দিকে তাকিয়ে দেখ, ট্রাস্ট মি, আমি তোর চোখ তুলে নিয়ে লাড্ডু খেলবো। আমি তো ভয় পেয়েছি পাখি, জুনের পরের প্রতি এত ভালোবাসা। ও মা গো, টুরো লাভ। এটুকু বলে টুট টুট শব্দ করে কল কেটে গেল। সিনিয়র বেবি, কি এবার বলো তো, আমাকে ভালোটালো বেশি ফেললে নাকি? আমাকে মারার কথা বলতেই এত হাইপার হয়ে গেলে যে? মেহেরিন রোহানের প্রশ্নের উত্তর না দিয়ে চুপচাপ গিয়ে বিছানায় শুয়ে পড়ল। সিনিয়র বেবি, কথা বলছো না কেন? শরীর খারাপ লাগছে? মমকে ডেকে দিব? তার কোনো প্রয়োজন নেই, তুমি শুয়ে পড়ো। রোহান যেন মুহূর্তের মধ্যেই বুঝদার হয়ে গেল। মেহেরিন কি নিজের বুকে টেনে নিয়ে মাথায় বিড়ি কেটে দিতে লাগলো। মেহেরিনও বাচ্চাদের মতো রোহানের বুকে গুটিসুটি মেরে পড়ে রইল। নিজের থেকে 2 বছরের জুনিয়র ছেলের বুকে তার পরম শান্তির জায়গা, একমাত্র আশ্রয়স্থল মনে হচ্ছে। কেটে গেছে 2 মাস। এই 2 মাসে রোহানের সাথে মেহেরিনের সম্পর্ক একটু স্বাভাবিক হয়েছে। রোহান সবসময় চায় মেহেরিনকে হাসি খুশি দেখতে, তাকে হুটহাট ফুচকা বিরিয়ানি রান্না করে সারপ্রাইজ দিতে। মেহেরিনও চাইছে অন্য 5টা দম্পতির মতো স্বাভাবিকভাবে সংসার করতে, কিন্তু যতবারই রোহানের সাথে স্বাভাবিক হতে চায় ততবারই রোহানকে হারানোর ভয় জেগে বসে। এই সাইকোটাকে এই 2 মাসে 1012 চেষ্টা করেছে খোঁজার, কিন্তু ফলাফল শূন্য। খুবই চতুর একটা লোক ওই সাইকোটা। যে নাম্বার দিয়ে মেহেরিনকে ফোন করে মেসেজ করে সেই সিমটা কার্ডটা রেজিস্টার করা নাই, যার কারণে লোকেশন ও ট্রেস করাও যাচ্ছে না। তবুও মেহেরিন রোহান চেষ্টা করছে খুব শীঘ্রই সাইকোটার পর্ব শেষ করে তাদের অপূর্ণ ভালোবাসার পূর্ণতা দেওয়ার জন্য। রোহান ও মেহেরিন দুজনকে এই 2 মাসে ভালোবেসে ফেলেছে। একে অপরের প্রতি কেয়ারিং, মজা, খুনসুটি, ঝগড়ার মাঝেও কখন যে দুজনকে ভালোবেসে ফেলেছে কেউই বুঝতেই পারেনি। কোনো এক অজানা কারণে কেউ কাউকে তাদের ভালোবাসার কথা জানাতে পারছে না। ডিসেম্বর মাসে শুরু হয়েছে, সেই সাথে শুরু হয়েছে মেহেরিনের স্কুলের পরীক্ষা। আজ মেহেরিনের পরীক্ষা হলে ডিউটি রয়েছে। আম্মুর একটু শরীর খারাপ থাকার কারণে মেহেরিন ফজরের নামাজ শেষ করেই কিচেনে চলে গিয়েছে সকালের নাস্তা রেডি করার জন্য। অবশ্য সামিরাও এসেছে মেহেরিনকে রান্নার কাজে হেল্প করার জন্য। কারোর মুখে কোনো কথা নেই, দুজনের মতো কাজ করছে। নীরবতা ভেঙে সামিরা বলল, আপু একটা কথা বলবো? হ্যাঁ বল। আই মিন লাভ আপু। হোয়াট? এইটুকু বয়সে লাভ? তো কে সেই ভাগ্যবান পুরুষ যে কিনা এতটুকু বয়সে আমার ননদের মন হরণ করে নিল? মিনহাজ স্যার। হ্যাভ ইউ গন ম্যাড? মিনহাজ স্যার আর তোমার বয়সের পার্থক্য জানো? ভালোবাসা কখনো বয়স দেখে হয় না আপু। ভাইয়া ও তো তোমার 2 বছরের জুনিয়র, কিন্তু আমি তোমার চোখে ভাইয়ার জন্য অসীম ভালোবাসা দেখেছি। আমার সাথে তোমার তুলনা করছো কেন সামিরা? মিনহাজ স্যার তোমার টিচার হয়, তুমি কিভাবে পারলে ছাত্রী হয়ে টিচারের প্রেমে পড়তে? তাছাড়া আম্মু কখনো এই সম্পর্ক মেনে নিবে না। একই স্কুলের শাশুড়ি, জামাই, বৌমা, ব্যাপারটা কেমন দৃষ্টিকটু দেখায়। আম্মু তো কিছুদিন পরেই অবসরে চলে যাবে। আমারও এসএসসি পরীক্ষা শেষ হলে আমি এই স্কুল থেকে চলে আসব। তখন তো আমাদের টিচার স্টুডেন্ট সম্পর্ক থাকবে না। আমি তো তোমার কাছে এতদিন কিচ্ছু চাইনি। প্লিজ আপু, আমার এই চাওয়াটুকু পূরণ করো। ঠিক আছে, দেখছি আমি কি করা যায়। লাভ ইউ আপু। লাভ ইউ টু। মেহেরিন রান্নার পর্ব শেষ করে সকাল সকাল নাস্তা সেরে স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে। এমন সময় রোহান এসে মেহেরিনকে পিছন থেকে জড়িয়ে ধরে। ব্যাপারটা মেহেরিনের এনজয় করলেও রোহানকে বুঝতে না দিয়ে গরম চোখে বলল, রুহান কি শুরু করেছো? দেখেছো তো রেডি হচ্ছি। ইদানিং তোমার খুব সাহস বেড়েছে তাই না? আমি যে তোমার সিনিয়র, এটা কি ভুলে গিয়েছো? সিনিয়র হও বা জুনিয়র হও, তুমি আমার বিয়ে করা বউ। আমার অধিকার আছে তোমাকে হাক করার। আমি আমার বউকে হাক করছি, অন্য কাউকে তো করিনি। কি আর করবো বলো? ঘরে এত সুন্দরী বউ দেখলে শুধু আদর করতে মন চায়। অবশ্য তুমি যদি চাও সাইফাতুল মুনতাহাকে পটিয়ে তার সাথে
রোহান বাকি কথাটুকু সম্পূর্ণ করতে পারল না। তার আগেই মেহরিন রোহানের গাল চেপে ধরে বলল, আর একবার যদি তোমার মুখে সাইফাতুল মুনতাহা নাম শুনেছি, তোমার ঠ্যাং ভেঙে রুমে বসিয়ে রাখবো, বলে দিলাম। তাহলে ভালোবাসি কথাটা বলে দাও। সব কথা বলে না হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয়। তাহলে কি ধরে নিব তুমি আমাকে ভালোবাসো সিনিয়র বেবি? মেহরিন কোনো রেসপন্স না করে স্কুলের উদ্দেশ্যে রওনা দিল। 10টা থেকে পরীক্ষা শুরু হবে, কিন্তু খাতায় ফর্মালিটি পূরণ করার জন্য 9:45-এর সময় খাতা দিয়ে দেওয়া হয়েছে। যথারীতি 10টা থেকে 1টা পর্যন্ত ডিউটি শেষ করে অনেক ক্লান্ত থাকায় ক্যান্টিনে চলে গেছে। কিন্তু মেহরিন ক্যান্টিনে গিয়ে এতদিন পরে আবারও তাকিয়ার দেখা পাবে ভাবতেই পারেনি। আর আশ্চর্য করা বিষয় হলো তাকিয়ার সাথে একটা হুডি পরা লোক রয়েছে। যদিও এখন ডিসেম্বর মাস, তবুও শীতের তেমন তীব্রতা নেই। সারাক্ষণ হুডি পরে চোখ মুখ ঢেকে রাখার মতো শীত এখনো আসেনি। তাহলে কি এই হুডি পরার লোকটা কি কোনোভাবে নিজেকে আড়াল করতে চাইছে? মেহরিন ভাবতে লাগলো, এই লোকটাই সেই সাইকো নয় তো, যাকে 2 মাস ধরে খুঁজে চলেছে? কে হতে পারে এই সাইকো লোকটা? রুহান, কি হচ্ছে? কি শুরু করেছো? আমাকে রান্না করতে দিবে নাকি গরম কুত্তির ছ্যাঁকা দিব? তোমার যা ইচ্ছে করো, তবুও আজ তোমাকে ছাড়ছি না আমি। আর কত পালাই পালাই করবে আমার থেকে? মম কি বলেছে শোনেনি? তার চাকরি জীবন থেকে অবসরে গেছেন, এখন তার একজন খেলার সাথী প্রয়োজন। এই মুহূর্তে তার নাতি নাতনি লাগবে। আমি কিন্তু আজ তোমার কোনো অজুহাত শুনবো না। এতদিন তোমার কাছাকাছি গেলেই ওই সাইকোটার অজুহাত দিয়েছো, কিন্তু এখন তো ওই সাইকোটা 14 শিকের ভাত খাচ্ছে। সত্যি তোমার বুদ্ধির প্রশংসা করতে হয় সিনিয়র বেবি। তুমি শিক্ষিকা না হয়ে গোয়েন্দা হলে ভালো হতো, এক তুড়িতে সব কেস সলভ করে দিতে পারতে। সেদিন তোমার বুদ্ধির জন্যই ওই সাইকো সহ তাকিয়া আজ জেলের ভাত খাচ্ছে। সেদিন ক্যান্টিনে তাকিয়ার সাথে ওই হুডি পরা লোক দেখে আমার প্রথম থেকেই সন্দেহ হয়েছিল যে এই সেই সাইকো লোকটা। পরে দুইজনের মধ্যে কথা কাটাকাটি দেখে আমার সন্দেহ গাঢ় হয়। আমি আরেকটু এগিয়ে গিয়ে শুনতে পেলাম তাকিয়া ওই হুডি পরা লোককে বলছে, আসলে তুমি কখনোই আমাকে ভালোবাসোনি, দিনের পর দিন আমাকে ব্যবহার করে এসেছো। শুধুমাত্র তোমার কথাই আমি সেদিন রোহানের ঘোলের মধ্যে নেশাদ্রব্য জিনিস মিশিয়েছি, ওকে জোর করে খাইয়েছিলাম। ওর গাড়ি অ্যাক্সিডেন্ট না হওয়ার পরেও দিনের পর দিন ওকে ব্ল্যাকমেল করে ওর থেকে হাজার হাজার টাকা নিয়ে তোমাকে দিয়েছি। দেখো, আমার বিয়ে হয়েছে তো কি হয়েছে? তুমি বললে আমি এক্ষুনি রিহানকে ডিভোর্স দিয়ে দিব, তারপর আমরা দুজন নতুন করে সংসার শুরু করব। পাগল হয়ে গেছে তুমি। তুমি ভেবেছো আমি এত কিছু করেছি তোমাকে বিয়ে করার জন্য? নো ড্যার, আমার কাছে তুমি শুধুমাত্র একটা দাবার গুটি ছিলে আমার ভালোবাসার কাছে পৌঁছানোর জন্য। এখন শুধু ওই জুনিয়রকে শেষ করতে পারলেই আমার রাস্তা ক্লিয়ার। আমি থাকতেই তোমার চাও কখনোই পূরণ হবে না। তুমি কি ভেবেছো এই তাকিয়ার সাথে ছলনা করে পার পেয়ে যাবে? তুমি আমার না মানে কারোরই না। তুমি এতদিন যে যে অপকর্ম করেছো, মেহরিনের বাবা মাকে মেরেছো, এর সব প্রমাণ আমার কাছে আছে। আমি এক্ষুনি সেসব প্রমাণ পুলিশের হাতে তুলে দিব। আপনাদের আর কষ্ট করে পুলিশের কাছে যেতে হবে না ম্যাডাম, আমরা নিজেরাই আপনাদেরকে নিতে চলে এসেছি। পুলিশ থেকে তাকিয়া আর ওই হুডি পরা লোকটা চমকে উঠে বলল, আপনারা এখানে? জি, আমরা এতক্ষণ আপনাদের সমস্ত কথা শুনেছি, তাই আলাদা করে কোনো প্রমাণ আমাদের প্রয়োজন নেই। এবার চলুন আপনাদের শ্বশুর বাড়ি। পুলিশ তাকিয়া আর ওই সাইকোকে নিয়ে যাবে সেই মুহূর্তেই মেহরিন বলে উঠল, দাঁড়ান অফিসার, আমিও দেখতে চাই কে আমার সাইকো প্রেমিক, যে কিনা আমার জন্য আমার বাবা মাকে পর্যন্ত খুন করতে দ্বিধাবোধ করেনি। আপনি কি? আমি মেহরিন, আমি আপনাদের ইনফর্ম করেছিলাম এখানে আসার জন্য। ঠিক আছে ম্যাডাম, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, বিশেষ করে ভিডিও ক্লিপটা আমাদের দেওয়ার জন্য। ইটস ওকে, আপনারা বরং আমার একতরফা সাইকো প্রেমিকের হুডিটা একটু তুলে দিন, আমার অনেক দিনের ইচ্ছা তাকে দেখার। অতঃপর একজন পুলিশ অফিসার ওই সাইকোটার হুডি সরাতেই পরিচয়ে একটা মুখ দেখে থমকে গেল মেহরিন। মেহরিন মুখ থেকে আপনা আপনি বেরিয়ে গেল, মিনহাজ স্যার আপনি? হ্যাঁ মেহরিন, আমি। বিশ্বাস করো মেহরিন, আমি যা করেছি তোমাকে পাওয়ার জন্য করেছি, অন্য কোনো স্বার্থ ছিল না আমার। এখন আমি বুঝতে পারছি আপনি কেন আমার বিয়েতে উপস্থিত ছিলেন না, কেন সেদিন বলেছিলেন চোখের সামনে নিজের ভালোবাসার মানুষকে অন্যের হতে দেওয়ার সাহস আমার ছিল না। ছি, আমার তো ভাবতেই ঘৃণা হচ্ছে একটা মানুষ কিভাবে এতটা নিচে নামতে পারে। আপনাকে আমি বিশ্বাস করেছিলাম আর আপনি এইভাবে আমার বিশ্বাসের প্রতিদান দিলেন। অফিসার, এক্ষুনি আমার সামনে থেকে এই দুইজনকে নিয়ে যান, না হলে আমি এদের খুন করে
বসবো। বলার সাথে সাথে তাকিয়া এসে মেহরিনের পা জড়িয়ে ধরলো। তাকিয়া কি করছো? পা ছাড়ো বলছি, না হলে কিন্তু আমি তোমাকে লাথি দিয়ে ফেলে দিব। তোমার যা ইচ্ছা তাই করো, তবুও আমাকে পুলিশে দিও না প্লিজ। আমি যা করেছি মিনাজের কথা অনুযায়ী করেছি। 2023 সালে বইমেলায় আমার বই প্রকাশিত হবে। প্লিজ মেহরিন, আমার ক্যারিয়ার গড়ার আগেই তুমি ভেঙে দিও না। তুমি তো নিজেই একটা নোংরা মানসিকতার মেয়ে। তোমার লেখা বই পড়ে মানুষ কি আর শিখবে? তোমার ওই ন্যাকা কান্না আমাকে তুমি ভোলাতে পারবে না। যাও, তোমার যোগ্য স্থানে চলে যাও। সময় বহমান, সময় তার আপন গতিতে বইতে থাকে। দেখতে দেখতে 2024 সাল বিদায় নিয়ে 2025 সাল চলে আসলো। আজকে বাসার সবাই অনেক এক্সাইটেড। তারা আজ তাদের প্রিয় লেখিকা সাইফাতুল মুনতাহারকে দেখা পাবে। সবার মধ্যে টান টান উত্তেজনা, কখন তার বইমেলায় পৌঁছাবে। সিনিয়র বেবি, হলো তোমার? একটু তাড়াতাড়ি করো। খুব তাড়া দেখছি তোমার। মনে হচ্ছে বই মেলার বই আনতে না বউ আনতে যাচ্ছ। মিথ্যা বলবো না, একসময় সাইফাতুল মুনতাহা আমার ভালো লাগা ছিল, আর এখন? এখন আমার সবটা জন্য আমার সিনিয়র বেবি বিরাজ করে। আচ্ছা রুহান, যদি দেখো সাইফাতুল মুনতাহা তোমার খুব কাছের কেউ, তখন তোমার ফিলিংস কেমন হবে? জানি না, তুমি চলো তো সিনিয়র বেবি। মম, ড্যাড, সামিরা আমাদের জন্য অপেক্ষা করছে। বইমেলায় এসে সবাই অধিক আগ্রহে বসে আছে তাদের প্রিয় লেখিকা সাইফাতুল মুনতাহাকে দেখার জন্য। এর মধ্যে মেহরিন নিখোঁজ। সবাই বলে অনেক খোঁজাখুঁজির পরেও মেহরিনের দেখা মিলছে না। রুহানের হঠাৎ করে সাইফাতুল মুনতাহার স্টলের দিকে চোখ পড়তেই দেখতে পেল কালো জামদানি শাড়ি পরা একটা মেয়েকে সবাই ঘিরে ধরে রেখেছে। মেয়েটাও হাসি মুখে সবাইকে অটোগ্রাফ দিচ্ছে। হঠাৎ করে মেয়েটা পিছনে ফিরতেই রুহান সহ পরিবারের সবাই চমকে উঠল। ইদানিং মেহরিনের শরীরটাও ভালো যাচ্ছে না, কেমন যেন শুকিয়ে গিয়েছে। খাবারের অরুচি, মাথা ব্যথা, বমি বমি ভাব, সব মিলিয়ে রুহানের চিন্তার কোনো শেষ নেই। তাই সিনিয়র বেবিকে নিয়ে প্রতিদিন মেহরিনকে বলেছে ডক্টরের কাছে যাওয়ার জন্য। কিন্তু মেহরিন হয়তো কোনো পরিবর্তন লক্ষ্য করতে পেরে লজ্জায় ডক্টরের কাছে যেতে চাইছে না। মেহরিনের এক কথা, সে ডাক্তারের কাছে যাবে না। এই নিয়ে তাদের মধ্যে একচোট ঝগড়াও হয়ে গিয়েছে। অবশেষে মেহরিনকে হসপিটালে না নিতে পেরে রুহান বাসের ডক্টর নিয়ে এসেছে। ডক্টর এসে মেহরিনের চেক আপ করার পর রুহানকে বলল, কংগ্রেস মিস্টার রুহান, আপনি বাবা হতে চলেছেন। রুহানের যেন কথাটা বিশ্বাসই হলো না। সে অতি খুশিতে সবার সামনেই মেহরিনকে জড়িয়ে ধরে চুমু দিতে লাগলো। এদিকে ডক্টর সহ সবাই লজ্জা পেয়ে রুম থেকে বেরিয়ে যেতেই মেহরিন ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল, পাগল হয়ে গিয়েছো তুমি? সেদিন বইমেলায়ও সবার সামনে এইভাবে আমাকে জড়িয়ে ধরেছিলে। লজ্জা আমার মাথা কাটা যাচ্ছিল। আশ্চর্য, তুমি আমার বিয়ে করা বউ, জড়িয়ে ধরেছি, চুমু দিয়েছি, এতে লজ্জা পাওয়ার কি আছে? বউ তো আদর্শ হক করার জন্যই, তাই না? তাই বলে যেখানে সেখানে তোমার আদর্শ হাগের ডানা খুলে বসবে? সেই দিন বইমেলায় কি করেছিলে ভুলে গিয়েছো? না, ভুলিনি। সেদিন সাইফাতুল মুনতাহার স্টলে একটা কালো জামদানি শাড়ি পরা মেয়েকে দেখেছিলাম হাসি মুখে সবাইকে অটোগ্রাফ দিতে, কিন্তু হঠাৎ করে মেয়েটা পিছনে ফিরতেই আমরা সবাই চমকে উঠেছিলাম। কারণ সাইফাতুল মুনতাহা আর কেউ নয়, স্বয়ং মেহরিন। আসলে তোমাকে সাইফাতুল মুনতাহার রূপে দেখে নিজেকে কন্ট্রোল করতে পারিনি, তাই তো লাজ লজ্জা ভুলে সবার সামনে জড়িয়ে ধরেছিলাম। আমি চেয়েছিলাম তোমাদের সবাইকে সারপ্রাইজ দিতে, তাই তো কাউকে বলিনি যে আমি সাইফাতুল মুনতাহা। তোমরা যখন আমার গল্পের প্রশংসা করতে, ব্যাপারটা আমি বেশি এনজয় করতাম। তখনই মনে মনে ভেবে রেখেছিলাম তোমাদের সবাইকে সারপ্রাইজ দিব। তবে আম্মু জানতো ব্যাপারটা, আম্মুর সাপোর্ট পেয়ে এই পর্যন্ত আসতে পেরেছি। কিন্তু এখন তুমি কোনো প্রকার লেখালেখি করতে পারবে না। লেখালেখি করতে গেলে মাথায় প্রেশার দিতে হবে। আমি তোমাকে নিয়ে বিন্দু মাত্র রিস্ক নিতে চাচ্ছি না। আর এখন থেকে তুমি স্কুলেও যেতে পারবে না। চাকরিটা করছো না তুমি? বাসা থেকে স্কুলে জার্নি করে যাওয়া, সারাদিন স্টুডেন্টদের সাথে বকবক করতে গেলে তুমি অসুস্থ হয়ে পড়বে। তোমার জুনিয়র বর যথেষ্ট টাকা ইনকাম করে, তার ইনকামের টাকা দিয়ে তোমার মতো 4টা বউয়ের ভরণ পোষণ চালাতে পারবে। তাই তোমার চাকরির কোনো প্রয়োজন নেই। কাল থেকে স্কুলে যাচ্ছ না তুমি, এটাই ফাইনাল। রুহান, তুমি বাচ্চাদের মতো করছো কেন? সবে মাত্র কনসিভ হয়েছে, এখনই আমি বাবু সেজে ঘরে বসে থাকবো? মনে হচ্ছে পৃথিবীতে এই প্রথম আমি মা হতে চলেছি, আর কোনো মেয়ে মা হয়নি। মেহরিনের কথা শুনে রুহান ওর হাত দুটো নিজের হাতের মুঠে নিয়ে চুমু দিয়ে বলল, সিনিয়র বেবি, তুমি নিজেও জানো না আজকে আমি কতটা খুশি হয়েছি। পৃথিবীতে একটা ছেলের সব থেকে সুন্দর অনুভূতি কি জানো? তার প্রথমবারের মতো বাবা হওয়ার সংবাদ শোনা।
প্রথমবার বাবা হওয়ার অনুভূতি পৃথিবীর সমস্ত অনুভূতিকে হার মানায়। এই অনুভূতি এতটাই আনন্দের যা শুধুমাত্র হৃদয় দিয়ে অনুভব করা যায়। আমার অনুভূতি তোমাকে বলে বোঝাতে পারবো না সিনিয়র বেবি, কিন্তু আমার খুবই টেনশন হচ্ছে তোমাকে নিয়ে। কেন? তোমার শরীরের যে অবস্থা, বেবি ক্যারি করতে পারবে তো? আমি চাই না আমাকে বাবা হওয়ার আনন্দ দিতে গিয়ে তোমার কোনো ক্ষতি হোক, তাই তো সাবধানে থাকতে হবে। মেহরিন কিছু বলতে যাবে তার আগেই আম্মু এসে রুহানকে বলল, রুহান একটু বাইরে যাও তো, মেহরিনের সাথে আমার কিছু কথা আছে। আশ্চর্য, আমার বউ, আমার বাচ্চা, আর আমাকেই তাড়িয়ে দিচ্ছ মম। এইটা কিন্তু আমার সাথে ঘোর অন্যায় করা হচ্ছে। তুমি যাবে এইখান থেকে? যাচ্ছি তো। রুহান যেতেই আম্মু এসে মেহরিনের 2 হাতে 2টা বালা পরে দিয়ে বলল, আমি বিয়ের পরে তোকে বলেছিলাম আমার অবুঝ ছেলেটাকে একটু বুঝতার বানাতে পারলে তোকে কিছু গিফট করব। আমি জানতাম তুই পারবি, তাই তো সেদিন এই বালাচোরা বানাতে দিয়েছিলাম। আজ তুই এত ভালো একটা খুশি সংবাদ দিলি, তাই আজ তোর জিনিস তোকে দিয়ে দিলাম। জানিস তো মা, তোর বাবা অনেক খুশি হয়েছে। সে তো দাদু হওয়ার সংবাদ শুনেই বাজার করতে চলে গিয়েছে। আজ নাকি তোকে নিজের হাতে রান্না করে খাওয়াবে। সত্যি আঙ্কেল আমাকে মেনে নিয়েছে? হ্যাঁ, কিছুদিন পরে নাতি নাতনি আসবে, তার দল ভারী হবে, সেই আশাতেই মেনে নিয়েছে। এই কি মেহরিন, কান্না করছিস কেন? এত সুখ আমার কপালে সইবে তো আম্মু? পাগলি মেয়ে, এতে কান্না করার কি আছে? আমি বলেছিলাম না, দেখিস একদিন সব ঠিক হয়ে যাবে। এখন একটু রেস্ট কর, আসছি আমি। ঠিক আছে আম্মু। রাতে খাবার টেবিলে বসে মেহরিন চক্ষু চড়ক গাছ, কারণ রুহানের বাবা এক হাতে 7টা আইটেম রান্না করেছে তার জন্য। মেহরিন টেবিলে বসতেই তিনি প্লেটে ভাত ধরে মেহরিনের মুখে 1 লোকমা ভাত দিয়ে বললেন, তুমি না সেদিন বলেছিলে তোমারও ইচ্ছে হয় সবার সাথে বসে খেতে। তুমি শ্বশুর শাশুড়ির মাঝে তোমার বাবা মাকে খুঁজে পেতে চাও। বিয়ের পরে মীরার মধ্যে তোমার মাকে খুঁজে পেয়েছো, আর আজ থেকে আমি তোমার বাবা। এখন থেকে প্রতিদিন আমি তোমাকে খাইয়ে দিব, যেভাবে রোজ সামিরাকে খাইয়ে দেয়, যদি তোমার কোনো আপত্তি না থাকে। না না আঙ্কেল, আমার আপত্তি থাকবে কেন? এই মেয়ে, তুমি আমার মেয়ে হলে আমি তোমার আঙ্কেল হই কিভাবে? বাবা হই আমি তোমার, বুঝলে মেয়ে? ঠিক আছে বাবা। দেখতে দেখতে কেটে গেল 9 মাস। এই 9 মাসে বাড়ির প্রতিটি সদস্য মেহরিনের কেয়ার করেছে। রুহানের প্রতি মাসে মেহরিনের চেকআপ থেকে শুরু করে খাওয়ানো, গোসল করানো সবটাই করেছে। মেহরিনের কেয়ারে বিন্দুমাত্র ত্রুটি রাখা চায়নি রুহানের। প্রতিটি দিন অফিস থেকে ফিরেই প্লেট ভর্তি ফলমূল নিয়ে আসে মেহরিনকে খাওয়ানোর জন্য। মেহরিনের মধ্যেও এখন ইদানিং অনেক পরিবর্তন এসেছে। হাত পা ফুলে গেছে, চেয়ারের মধ্যে কেমন যেন ফ্যাকাশে একটা ভাব এসেছে। নিজেকে সবসময় ডেটাডালা ম্যাক্সি দিয়ে আবৃত করে রাখে। এই তো সেদিন সামিরা মজার ছলে জিজ্ঞাসা করেছিল, আচ্ছা আপু, আমরা তো পেট ভরে ভাত খেলেই নড়তে চলতে পারি না, সেখানে তুমি একটা বেবি কিভাবে ক্যারি করছো? তোমার কষ্ট হচ্ছে না? জানো সামিরা, আমার আম্মু একটা কথা বলতো, গাছের কাঁঠাল নাকি কখনো গাছে ভার হয় না। আজ সেই কথার অর্থটা বুঝতে পারলাম। অর্থাৎ মায়েদের কাছে সন্তানের ওজনকে ওজন মনেই হয় না, নিমেষেই ক্যারি করা যায়। আজকে আমি বুঝতে পারছি মা, ডাক শোনা এতটা সহজ নয়। তবে তোমার ভাইয়া যা করে মনে হয় প্রেগনেন্ট আমি নই, বরং সে হয়েছে। পৃথিবীতে সবচেয়ে ভাগ্যবতী মেয়ে কে জানো? যার একজন কেয়ারিং হাজবেন্ড আছে। আর আমি সেই ভাগ্যবতীদের একজন, যে কিনা রুহানের মতো এমন একজন স্বামী পেয়েছি। তোমাদের ভালোবাসা সারা জীবন অটুট থাকুক আপু। রাত 2:30 চারিদিকে শুনশান নীরবতা। রুহান ঘুমিয়ে গিয়েছে। ছেলেটা বড্ড পাগল। এই কয় মাসে মেহরিনের চিন্তায় রুহানের ঘুম হারাম হয়ে গিয়েছে। কত রাত যে মেহরিনের পাশে বসে নির্ঘুম কাটিয়েছে তা ঠিক নেই। সেই সব কথা ভাবলেই মেহরিন নিজেকে ভাগ্যবতী মনে করে। মেহরিনের ঘুম ভেঙে যাওয়ায় হুমায়ুন আহমেদের কোথাও কেউ নেই গল্পটা পড়ছিল। হঠাৎ করে মেহরিনের প্রেম ওঠে। ওইদিকে রুহানের ঘুমন্ত চেহারা দেখে রুহানকে না ডেকে মেহরিন দাঁত কামড়ে ব্যথা সহ্য করে নেয়। এক পর্যায়ে ব্যথা সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে যায়। ভোর রাতে রুহানের ঘুম ভাঙতেই দেখে মেহরিন নিজেকে অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে। মেহরিনের এই অবস্থা দেখে রুহান যেন পাগল হয়ে যায়। তাড়াতাড়ি করে মেহরিনকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। প্রায় 1 ঘন্টা যাবৎ ওদের সামনেই সবাই অপেক্ষা করছে। অবশেষে সবার অপেক্ষার অবসান ঘটিয়ে ডক্টর এসে বললেন, কংগ্রেস মিস্টার, আপনি টুইন বেবির বাবা হয়েছেন। বাচ্চারা সুস্থ আছে। আর আমার সিনিয়র বেবি কেমন আছে? মানে? আমার ওয়াইফ কেমন আছে? সরি মিস্টার, তার অবস্থা খুবই ক্রিটিক্যাল। আপনারা রোগীকে অনেক দেরি করে হসপিটালে নিয়ে এসেছেন।
কোনো মতে নিঃশ্বাস চলছে আর কি, গিয়ে দেখা করতে পারেন। রোহান কেবিনে প্রবেশ করে দেখতে পেল মেহরিনের নিথর দেহটা বেডে পড়ে রয়েছে। মেহরিনকে এই অবস্থায় দেখে রোহানের কলিজা মুচড় দিয়ে উঠল। রোহানকে দেখে মেহরিন কাঁপা কাঁপা কণ্ঠে বলল, রুহান দেখো, তোমার ইচ্ছে পূরণ হয়েছে, আমাদের টুইন মেয়ে হয়েছে। তুমি আমার মেয়েদের দেখে রেখো। তোমার সাথে আমার আর পথ চলা হলো না রোহান, আমাদের ভালোবাসা এখানেই শেষ হয়ে গেল। না সিনিয়র বেবি, আমাদের ভালোবাসা এখানেই শেষ নয়, তোমার সাথে আরো পথ চলা বাকি আমার। তোমার কিছু হবে না সিনিয়র বেবি, আমি কিছু হতে দিব না তোমার। রোহান শেষবারের মতো আমাকে একটু জড়িয়ে ধরবে, শেষবারের মতো একবার সিনিয়র বেবি বলে ডাক দিবে। তোমার মুখে সিনিয়র বেবি শব্দটা শুনতে যে আমার বড্ড ভালো লাগে। রোহান মেহরিনকে জড়িয়ে ধরতেই মেহরিনের দুই চোখের পাতা এক হয়ে গেল, নিঃশ্বাস চলাচল বন্ধ হয়ে গেল। ডক্টর এসে মেহরিনের পালস চেক করে বলল, শি ইজ নো মোর। বাবা বাবা, কি হয়েছে আমার রাজকন্যাদের? তোমার সিনিয়র বেবি মেরেছে আমাদের। সিনিয়র বেবির খুব সাহস বেড়ে গিয়েছে। তোমরা দাদুর কাছে যাও এক্ষুনি, আমি সিনিয়র বেবিকে বকে দিচ্ছি। না, আমাদের সামনে বকা দাও। তোমাদের সামনে বকা দেওয়া যাবে না সোনা, তোমরা দাদুর কাছে যাও, আমি ঠিক সিনিয়র বেবিকে বকে দিব। বাপ বেটে না মিলে আমার নামে কি অপবাদ দেওয়া হচ্ছে শুনি? সিনিয়র বেবি, তুমি আমার রাজকন্যাদের মেরেছো কেন? তোমার মেয়েরা কি করেছে জানো? বাবা নামাজ পড়তে বসেছে আর তোমার গুণধর মেয়েরা তার পিঠের উপরে উঠে বসে রয়েছে। একেবারে হয়েছে তোমার মতো। বাবা ভালো হলে তার মেয়েরাও ভালো হতো, আর আমার হয়েছে যত জ্বালা। এইদিকে দুইটা মেয়েকে সামলাতে হবে, আবার অন্যদিকে তাদের বাবাকেও সামলাতে হবে। এই 5 বছরেও তোমার কোনো পরিবর্তন হলো না রুহান, সেই আগের মতো বাচ্চাটাই রয়ে গিয়েছো। অথচ নিজেই এখন 2 বাচ্চার বাপ। 2 বাচ্চার বাপ হলেও ভালোবাসা কিন্তু আগের মতোই রয়েছে, সারা জীবন এমনই থাকবে। হ্যাঁ, জানা আছে তোমার ভালোবাসার নমুনা। 5 বছর আগে একটা দুঃস্বপ্ন দেখেছিলে, আমি মারা গিয়েছি। 5 বছর আগের একটা দুঃস্বপ্ন, অথচ এখনো সেই স্বপ্নের কথা মনে পড়লে আমাকে হারানোর ভয়ে চোখে পানি ফেলে একাকার করে দাও। তুমি কি ভেবেছিলে আমাদের ভালোবাসা শেষ হয়ে যাবে? জি না মিস্টার, আমাদের ভালোবাসা এখানেই শেষ নয়।